হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? তো সবাইকে আমাদের পরিমাণগত রসায়নের লেকচার 3-তে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি আলোচনা করব আমাদের ঘনমাত্রা নিয়ে, অর্থাৎ ঘনমাত্রা রিলেটেড যে এককগুলো আছে সেই এককগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকে ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে ঘনমাত্রা রিলেটেড যে কোনো প্রবলেমে তোমরা এক একজন বস হয়ে যাবে। ঠিক আছে, ঘনমাত্রা রিলেটেড যে কোনো প্রবলেমে এক একজন কি হয়ে যাবো বলো তো ভাইরা? আমরা বস হয়ে যাব। ঠিক আছে, তো এখন এই ঘনমাত্রা রিলেটেড ম্যাথগুলো নিয়ে আমরা আজকের লেকচারে আমাদের 3 নাম্বার লেকচারে আলোচনা করব। তো গত দুইটা লেকচারে, প্রথম লেকচারে আমরা সংযুক্তি নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় লেকচারে আমরা আমাদের মৌল সংখ্যা নিয়ে আলোচনা করেছি, আর আজকের লেকচারে আমরা ঘনমাত্রা নিয়ে আলোচনা করব। এবং এই ঘনমাত্রা জিনিসটা কিন্তু আমাদের একাডেমিকের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমার যত সিকিউ প্রশ্ন তুমি দেখবা, এই সিকিউ প্রশ্নের 3 নাম্বার অর্থাৎ গ নাম্বার প্রশ্নে তুমি দেখবা সবসময় ঘনমাত্রা থেকেই কিন্তু একটা প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমরা আজকে সেই ঘনমাত্রা রিলেটেড ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড আই হোপ আজকের ক্লাসের পরে কারো আর ঘনমাত্রা নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো সবাই আমরা একটু ক্লাসে জয়েন করে ফেললি ভাইয়া ক্লাসটা শুরু করে দিচ্ছি। তোমরা সবাই ক্লাসে জয়েন করে ফেলো। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইরা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? ওকে, তো সবাই জয়েন করতেছে। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার ভাইয়া। ফাইন। তো দেখো আমরা কিন্তু এই যে পরিমাণগত রসায়নের আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। আজকের ক্লাসে ঘনমাত্রা, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আমাদের স্টোইকিওমেট্রি নিয়ে, নেক্সট ক্লাসে আমরা স্টোইকিওমেট্রির বস হবো। তারপরের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টাইট্রেশন নিয়ে, অ্যান্ড লাস্টলি তারপরে লেকচার আলোচনা করবো আমরা জারণ বিজারণ নিয়ে। তারপরেই তোমাদের কিন্তু পরিমাণগত রসায়ন শেষ। ওকে, ঠিক আছে ভাইয়ারা, তো চলো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। তো আজকের ক্লাসে আমরা প্রথমেই যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার ঘনমাত্রা, রাইট? বাট ঘনমাত্রা জিনিসটা বোঝার আগে তোমাকে একটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে, আর সেই জিনিসটাকে আমরা বলি আমাদের তুল্য সংখ্যা। সেটাকে আমরা কি বলি বলো তো গাইস? তুল্য সংখ্যা। তো আমাদের এই টাইপ 3-তে ঘনমাত্রার বিভিন্ন একক সমূহ দেখবো এবং সেই এককের রূপান্তর দেখবো। বাট তার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সেটা কি বলতো ভাইরা? তুল্য সংখ্যা, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখন এই তুল্য সংখ্যা বা এটাকে এন ফ্যাক্টরও বলে, ইংরেজিতে এন ফ্যাক্টর বলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই তুল্য সংখ্যা কার ক্ষেত্রে কি হয়। দেখো, এই তুল্য সংখ্যার কনসেপ্ট কিন্তু তোমাদেরকে ভাইয়া আগেও পড়াইছি। আচ্ছা, তোমরা বলবো যে ভাই আপনি এই তুল্য সংখ্যার কনসেপ্ট আবার কই পড়াইছেন? দেখো, তুল্য সংখ্যার কনসেপ্ট তোমাদেরকে পড়ানো হয়েছে কোথায় জানো? তুল্য সংখ্যার কনসেপ্টটা তোমাদের পড়ানো হয়েছে আমাদের তড়িৎ রসায়নে। তড়িৎ রসায়নে কিন্তু তোমাদেরকে এই তুল্য সংখ্যা নিয়ে বিস্তর আলোচনা ভাইয়া অলরেডি একবার করছি, তাই না? তারপরও এই পরিমাণগত রসায়ন পড়তে গেলেও তোমার এই তুল্য সংখ্যা সম্পর্কে একটা বেসিক আইডিয়া লাগে, আদারওয়াইজ এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমার কাছে অনেক কঠিন মনে হবে। বাট তুমি যদি তুল্য সংখ্যার কনসেপ্টটা ভালো মতো ধরতে পারো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক বলো আর বিক্রিয়া বলো সব তুমি নিমিশেই করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে এখন কথা হচ্ছে এই তুল্য সংখ্যার কনসেপ্টটা একটু আমি যদি রিভিউ করে দিই তোমাদের। দেখো তবে এসিডের তুল্য সংখ্যা কি? এসিডের তুল্য সংখ্যা হচ্ছে প্রতিস্থাপনীয় H প্লাসের সংখ্যা। কিসের সংখ্যা বলো তো ভাইয়ারা? প্রতিস্থাপনীয় H প্লাসের সংখ্যা। ঠিক আছে, এসিডের তুল্য সংখ্যা হচ্ছে আমাদের প্রতিস্থাপনীয় H প্লাসের সংখ্যা। ঠিক আছে ভাইয়ারা, তো এখন এই প্রতিস্থাপনী H প্লাসের সংখ্যা বলতে কি বোঝায়? হ্যাঁ, প্রতিস্থাপনী H প্লাসের সংখ্যা বলতে কি বোঝায়? ধরো আমার কাছে HCl আছে। কি আছে বলো তো ভাইয়ারা? HCl আছে। এখন এই HCl এর জন্য আমাদের তুল্য সংখ্যার মানটা কত? দেখো, এখানে একটাই হাইড্রোজেন আছে, তাই এখানে তুল্য সংখ্যা বা ই এর মান হচ্ছে 1। যদি তোমাকে বলা হয় ভাইয়া সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? H2SO4। দেখো, এই সালফিউরিক অ্যাসিডের জন্য আমাদের তুল্য সংখ্যার মান হচ্ছে 2। কেন 2? এখানে 2টাই হাইড্রোজেন আছে। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় ভাইয়া HNO3 এর জন্য আমাদের তুল্য সংখ্যার মানটা কত? ভাইয়া HNO3 এর জন্য আমাদের তুল্য সংখ্যার মান হচ্ছে 1, HNO3 এর জন্য, কারণ একটাই হাইড্রোজেন আছে, রাইট? আচ্ছা, তোমাকে যদি বলা হয় ভাইয়া এই
PO4 এটার তুল্য সংখ্যার মান কত আছে এটা নিয়ে একটু পরে আসি। তার আগে তোমাদেরকে যদি বলা হয় যে CH3COOH এর তুল্য সংখ্যার মান কত, এর তুল্য সংখ্যার মান কত? দেখো CH3COOH তুমি যদি এই জিনিসটাতে লক্ষ্য করো তাহলে দেখো এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে। কয়টা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন আছে। বাট এইখানেও কিন্তু তিনটা হাইড্রোজেন আছে। তাহলে মোট হাইড্রোজেন কত? 4। তাহলে তুল্য সংখ্যার মান কত হবে? 4। বাট না, তুল্য সংখ্যার মান হচ্ছে 1। এখন কোশ্চেনটা হচ্ছে যে কেন তুল্য সংখ্যার মানটা 1? যে আগে একটু বুঝার ট্রাই করো। এখানে 4টা হাইড্রোজেন আছে, বাট হাইড্রোজেন প্রতিস্থাপিত হইতে পারে এখান থেকে একটা। এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হইতে পারে। মনে রাখবা সেই হাইড্রোজেনগুলোই প্রতিস্থাপিত হইতে পারে যেটা তোমার হচ্ছে অক্সিজেনের সাথে থাকে। কি থাকে বলো তো ভাইয়ারা? যেটা অক্সিজেনের সাথে থাকে। দেখো এই অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেটাই প্রতিস্থাপিত হইতে পারে। তাহলে এই জন্য এখানে বলা হয়েছে প্রতিস্থাপনীয় H+ এর সংখ্যা, অর্থাৎ মোট H+ এর সংখ্যা না, প্রতিস্থাপনীয় H+ এর সংখ্যা। সো দ্যাটস ওয়াই এটা তুল্য সংখ্যার মান হচ্ছে 1। আমি যদি তোমাকে এরকম বলি, দেখো HCOOH এটার তুল্য সংখ্যার মান কত? খেয়াল করো এইটার তুল্য সংখ্যার মান কত জানো? HCOOH এরও তুল্য সংখ্যার মান হবে 1। কেন? কারণ কেবল এই হাইড্রোজেনটাই অক্সিজেনের সাথে আছে, এই হাইড্রোজেনটা কার্বনের সাথে আছে। তাহলে কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে এটা কিন্তু প্রতিস্থাপিত হইতে পারবে না, খালি অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন থাকে সেটাই প্রতিস্থাপিত হয়। তো এই ক্ষেত্রে আমার তুল্য সংখ্যার মান কত বলো তো ভাইয়ারা? 1। ঠিক আছে। তো এই অক্সি অ্যাসিড গুলার ক্ষেত্রে বা জৈব, আমি যদি তোমাদেরকে আরো স্পেসিফিক্যালি বলি, জৈব অ্যাসিডের ক্ষেত্রে, হ্যাঁ জৈব অ্যাসিডের ক্ষেত্রে যতগুলা COOH থাকে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন তোমাকে যদি বলা হয় এই COOH, তারপর দেখো এই যৌগটার মধ্যে আছে COOH, এখানে লক্ষ্য করো কয়টা COH আছে? এখানে আমাদের 2টা COH আছে। এটা একটা COH, এটা একটা COH। তাহলে এইখানে এটার তুল্য সংখ্যার মান কত? এই জায়গাতে তুল্য সংখ্যার মান কত? 2। কেন 2? কারণ 2টা H আছে এবং 2টাই অক্সিজেনের সাথে আছে, অথবা 2টা COH আছে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটা তুল্য সংখ্যার মান 2 এবং এই যৌগটাকে আমরা এইভাবে লিখি। পরীক্ষায় এইভাবে আসে না, পরীক্ষায় আসে এটাকে এইভাবে H2C2O4। তো H2C2O4 মানে অক্সালিক অ্যাসিড। এই অ্যাসিডটার নাম কি বলতো ভাইয়ারা? এই অ্যাসিডটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো দিস ওয়ান, এটাকে আমরা বলি আমাদের অক্সালিক অ্যাসিড এবং সেই অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যার মান হচ্ছে আমাদের 2। ঠিক আছে। এবার ধরো আমি তোমাকে বললাম ধরো H2CO3 কার্বনিক অ্যাসিড, H2CO3 এটার তুল্য সংখ্যার মান কত? H2CO3 এর, এই যে H2CO3 এটা কিন্তু আমাদের একটা দুর্বল অ্যাসিড এবং এর তুল্য সংখ্যার মান কত জানো ভাইয়ারা? এর তুল্য সংখ্যার মান হচ্ছে তোমার 1ও হইতে পারে, 2ও হইতে পারে, দুইটাই হইতে পারে। এর তুল্য সংখ্যার মান 1ও হইতে পারে, 2ও হইতে পারে। তো মনে রাখবা 1 কখন আর 2 কখন। এই যে 1ও হইতে পারে, আবার কি 2ও হইতে পারে, তাই না? আর 2 কখন? খেয়াল করো 1 কখন আর হচ্ছে আমাদের 2টা কখন হয়। 1 কখন হয় আর আমাদের 2টা কখন হয়। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে 1 কখন আর 2 কখন। দেখো এটা মোস্টলি সব জায়গাতেই এর তুল্য সংখ্যার মান হচ্ছে 2। হ্যাঁ, মোটামুটি সব জায়গাতে তুল্য সংখ্যার মান হচ্ছে 2। শুধুমাত্র রক্তের ক্ষেত্রে, যদি কখনো বলে রক্তে কার্বনিক অ্যাসিড আছে, এই রক্তের ক্ষেত্রে এর তুল্য সংখ্যার মান হচ্ছে 1। তাহলে শুধুমাত্র রক্তের তুল্য সংখ্যার মান 1, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই H2CO3 এর তুল্য সংখ্যার মান হচ্ছে 2। ইভেন তোমাকে যদি বলা হয় এবার ভাইয়া, আমি বললাম এরকম যে H3BO3 বোরিক অ্যাসিড, এটার তুল্য সংখ্যার মান কত? এটার তুল্য সংখ্যার মান কত? এটার তুল্য সংখ্যার মান কত জানো? এটার তুল্য সংখ্যার মান হচ্ছে 1। তোমরা অনেকেই মনে করতে পারো এটার তুল্য সংখ্যার মান 3, না, এটার তুল্য সংখ্যার মান হচ্ছে 1। তার মানে হাইড্রোজেন দেখলেই ওইটাই তুল্য সংখ্যা হবে, ব্যাপারটা এরকম না। যে তোমাকে বুঝতে হবে কতগুলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। এখানেও হাইড্রোজেন 3টা আছে, বাট প্রতিস্থাপিত হইতে পারে একটা। সো দ্যাটস ওয়াই এটার তুল্য সংখ্যার মান হচ্ছে 1। তাহলে এই যে তুল্য সংখ্যার কনসেপ্ট, এই যে অ্যাসিডের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কার তুল্য সংখ্যার মান কত সেটা ভাই লিখে দিচ্ছি, এবং এগুলা কিন্তু পরীক্ষায় তোমার প্রচুর আসে। হ্যাঁ, ইভেন তোমাকে যদি বলা হয় এরকম যে ভাই H3PO4 এর তুল্য সংখ্যার মান কত? দেখো H3PO4 এর তুল্য সংখ্যার মান হচ্ছে 3। যদি তোমাকে বলা হয় H3PO3 এর তুল্য সংখ্যার মান কত? বা H3PO3 এর তুল্য সংখ্যার মান হচ্ছে 2। যদি তোমাকে বলা হয় ভাইয়া H3PO2 এর তুল্য সংখ্যার মান কত? এটার তুল্য সংখ্যার মান হচ্ছে ভাইয়া 1। তো যতগুলা অ্যাসিড তোমাদের প্রয়োজন, প্রত্যেকটা অ্যাসিডের তুল্য সংখ্যাই তোমার এখানে
এখানে দেওয়া আছে। মনে রাখবা যদি কোনো অ্যাসিডের মধ্যে একটাই হাইড্রোজেন থাকে, কয়টা হাইড্রোজেন? একটাই হাইড্রোজেন থাকে, তাহলে মনে রাখবে তুল্য সংখ্যার মান সারা জীবনের জন্য 1। যেমন HCl এর মধ্যে একটা হাইড্রোজেন তুল্য সংখ্যা 1, নাইট্রিক অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেন তুল্য সংখ্যার মান 1। ইভেন তোরা যদি আমি এটা বলি যে HClO4, ধরো তোমাকে আমি বললাম HClO4, HClO4, খেয়াল করে এখানে কয়টা হাইড্রোজেন? একটাই হাইড্রোজেন, তাহলে এর জন্য তুল্য সংখ্যার মান হবে হচ্ছে 1। তো কাদের তুল্য সংখ্যার মান কত এই জিনিসটা তোমার জানতে হবে। হ্যাঁ, তো এখন এই তিনটার ক্ষেত্রেই দেখো তিনটা করে হাইড্রোজেন আছে, বাট একটা 3, একটা 2, একটার 1। কেন? ওয়াই? ডিফারেন্সটা কোথায় আসলে? তো এটা বোঝার জন্য তোমাকে আসলে এদের স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। কি থাকতে হবে? স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া। এখন এই স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া কি? খেয়াল করো, আমি যদি তোমাকে বলি যে আমাদের H3PO4 এটার স্ট্রাকচার কেমন? H3PO4 এর স্ট্রাকচার কেমন জানো? এখানে কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস। তা আমি একটু যদি স্ট্রাকচার দেখি তাহলে বুঝতে পারবো, ফসফরাস। ওকে, আচ্ছা, এই ফসফরাসের সাথে কি আছে? অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। তো এই অক্সিজেন এবং হাইড্রোজেন ফসফরাসের সাথে থাকবে। ওকে, তো যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটাকে আগে প্রায়োরিটি দিয়ে লিখতে হবে। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের। তাহলে অক্সিজেনকে আগে লিখতে হবে। হ্যাঁ, এইখানে একটা অক্সিজেন। ওকে, আমি এই যে এইদিকে লিখলাম ফসফরাস। তারপরে দেখো আমার কি আছে? অক্সিজেন আছে। তাহলে 4টা অক্সিজেন। এই যে এখানে একটা অক্সিজেন, এইখানে একটা অক্সিজেন, এইখানে একটা অক্সিজেন, এইখানে একটা অক্সিজেন, অর্থাৎ আমি চারদিকে 4টা অক্সিজেন লিখলাম। এখন বলো তো ফসফরাসের যোজনী কত? বা ফসফরাসের যোজনী হচ্ছে 5। কত ফিল আপ হয়েছে? 4। তাহলে কি করতে হবে? একটা অক্সিজেনের সাথে যদি ডাবল বন্ড করে দেই তাহলে দেখো কি হয়ে গেল? এখন এই ফসফরাসের 5 যোজনী ফিল আপ হয়ে গেল। এখন আমরা কি জানি আমাদের অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে তোমার 2। এখন দেখো এখানে প্রতিটা অক্সিজেনের যে বাকি 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেনের যোজনী 1 করে আছে। তাহলে কি করতে হবে? এর সাথে একটা করে হাইড্রোজেন অ্যাড করে দিতে হবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এবং এই পাশে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন। তো দেখো আমি তোমাদেরকে কি বলছি, অক্সিজেনের সাথে যেই হাইড্রোজেনগুলো থাকে সেগুলাই কেবল প্রতিস্থাপিত হইতে পারে। তো এখানে দেখো 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেনই অক্সিজেনের সাথে আছে, তো এটা প্রতিস্থাপিত হইতে পারে, তাই এর তুল্য সংখ্যার মান হচ্ছে 3। ওকে, আমি যদি তার পরের এক্সাম্পলটা দেখি, ধরো তোমাকে আমি বললাম এবার এরকম যে আমাদের H3PO3, আচ্ছা H3PO3, তাহলে এটার স্ট্রাকচার কি হবে? কেন্দ্রে কে থাকবে? ফসফরাস থাকবে। ফাইন। এই ফসফরাসের 3 দিকে কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন আছে। কয়টা অক্সিজেন? 3টা অক্সিজেন। তাহলে এইখানে একটা অক্সিজেন, তারপরে এইখানে একটা অক্সিজেন, 3 দিকে 3টা অক্সিজেন। হ্যাঁ, ফসফরাসের 3 দিকে আমাদের 3টা অক্সিজেন আছে। তাহলে এই দিকে একটা অক্সিজেন, এই দিকে একটা অক্সিজেন, এই উপরের দিকে একটা অক্সিজেন। কারণ কি বলছি, একটা অক্সিজেনের সাথে কি হয়? ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড, তাই না? আচ্ছা, বাকি হাইড্রোজেন কয়টা আছে? 3টা। তাহলে এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, স্টিল আরেকটা হাইড্রোজেন আছে, রাইট? এবং তুমি খেয়াল করে দেখো ফসফরাসের কত যোজনী ফিল আপ হয়েছে? 1 2 3 4 যোজনী ফিল আপ হয়েছে। তাহলে ফসফরাসের কি আরেকটা যোজনী লাগবে? তো এই জন্য এই ফসফরাসের সাথে যা যুক্ত হয় আরেকটা হাইড্রোজেন। ওকে, তো এটাকে সহজভাবে কেমনে বুঝবা? তুমি জাস্ট H3PO4 এর স্ট্রাকচার জানলে বাকিগুলো পারবা। কেন? H3PO4 মনে রাখবা, একটা জাস্ট এইখানে এইখানে কি হয়েছে? এই দুটোর মধ্যে তফাৎ কি? এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে একটা অক্সিজেন কম আছে। তো তুমি এইখান থেকে একটা অক্সিজেনটা কাইটে দিবা, এই অক্সিজেনটা বাদ দিয়ে দিবা, একটা অক্সিজেনটা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিলে হাইড্রোজেনটা এই জায়গায় চলে আসবে। দ্যাটস ইট, জাস্ট একটা অক্সিজেন কেটে দিব এখান থেকে। ওকে, একটা অক্সিজেন কেটে দিব, তাইলেই আমাদের H3PO3 পেয়ে যাবো। যদি বলা হয় বা H3PO2, তাহলে কি হবে? 2টা অক্সিজেন কম আছে, তখন কি করব? 2টা অক্সিজেনকে কেটে দিব। তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। দ্যাটস ইট। তাহলে এটা হয়ে যাবে স্ট্রাকচার। তো তুমি এবার যদি একটু লক্ষ্য করো, এই জায়গাতে দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেন কটা আছে? 2টা, বাট ফসফরাসের সাথে একটা হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কি রিমুভ হইতে পারবে? না, এই 2টা হাইড্রোজেন পারবে। তো দ্যাটস ওয়াই এদের তুল্য সংখ্যা হচ্ছে 2। ঠিক সিমিলারলি যদি বলতাম H3PO2, তাহলে এখানে কিন্তু একটা হাইড্রোজেন অক্সিজেন থাকতো না, তাহলে এখানে হাইড্রোজেন থাকতো, তাহলে একটাই কেবল হাইড্রোজেন থাকতো যেটা প্রতিস্থাপিত হইতে পারে। বুঝতে পারছি কিনা? সো এই হচ্ছে আমাদের কাহিনী। সো দ্যাটস ওয়াই এটার তুল্য সংখ্যার মান হচ্ছে 3, এটার তুল্য সংখ্যার মান হচ্ছে তোমার 2। ওকে, ঠিক সিমিলারলি এখন যদি তোমাকে আমি বলি H3PO2 এর জন্য কি হবে, আশা করি সেটা তোমরা করতে পারবা। ঠিক আছে, আশা করি সেই জিনিসটা তোমরা করতে পারবে। ক্লিয়ার ভাইয়ারা? তাই হোপ আমাদের যে অ্যাসিড যে আছে, যে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে, সেই অ্যাসিডগুলোর আমাদের তুল্য সংখ্যার মান কত, এই কনসেপ্টটা আমরা কম বেশি সবাই বুঝতে পেরেছি। ওকে, তো এই অ্যাসিডের তুল্য সংখ্যাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় ভাইয়া ক্ষারের তুল্য সংখ্যা বের করতে, দেখো তো ক্ষারের তুল্য সংখ্যার ক্ষেত্রে কি বলা হয়েছে?
প্রতিস্থাপনীয় ওএইচ মাইনাসের সংখ্যা অথবা গৃহীত H প্লাসের সংখ্যা, হ্যাঁ দুইটাই হতে পারে, ইদার প্রতিস্থাপনীয় OH মাইনাসের সংখ্যা অথবা গৃহীত H প্লাসের সংখ্যা। ধরো তোমাকে আমি বললাম ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড, বলো তো এখানে কয়টা OH আছে? একটাই OH আছে, তাহলে তুল্য সংখ্যার মান E এর মান হচ্ছে 1। ধরো তোমাকে আমি বললাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কয়টা OH আছে? দুইটা OH আছে, সো তুল্য সংখ্যার মান হবে আমাদের 2। ধরো তোমাকে আমি বললাম আমার এই জায়গাতে মনে করো আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, কয়টা OH আছে? একটাই OH আছে, তাহলে তুল্য সংখ্যার মান হচ্ছে 1। ধরো তোমাকে আমি বললাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কয়টা OH আছে? একটাই OH আছে, তাহলে তুল্য সংখ্যার মান হবে 1। এখন ধরো তোমাকে আমি বললাম অ্যামোনিয়া আছে, তোমার কাছে অ্যামোনিয়া আছে, তাহলে এই অ্যামোনিয়ার তুল্য সংখ্যা কত? ধরো তোমাকে আমি বললাম অ্যামোনিয়া আছে, তাহলে অ্যামোনিয়া এর তুল্য সংখ্যার মান কত হবে? অ্যামোনিয়ার তুল্য সংখ্যার মান কত? ঠিক আছে, যদি তোমার কাছে অ্যামোনিয়া থাকে তাহলে অ্যামোনিয়ার তুল্য সংখ্যার মান কত? ওকে, অ্যামোনিয়ার তুল্য সংখ্যার মান কত? আচ্ছা, তাহলে অ্যামোনিয়ার তুল্য সংখ্যার মান তুমি কিভাবে বের করবা? আচ্ছা চলো আমরা দেখি আমাদের অ্যামোনিয়ার তুল্য সংখ্যার মান কিভাবে বের করে। দেখো অ্যামোনিয়ার তুল্য সংখ্যার মান আমাদের দেখি মনে হচ্ছে অ্যামোনিয়ার তুল্য সংখ্যাতে কোনো OH নাই, তাহলে অ্যামোনিয়ার তুল্য সংখ্যা হচ্ছে 0। কিন্তু যদি বুঝো অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার, এটা কি একটা ক্ষার, তাহলে এই ক্ষারের তুল্য সংখ্যা কত হবে? দেখো এই অ্যামোনিয়ার তুল্য সংখ্যা হচ্ছে 1। কেন অ্যামোনিয়ার তুল্য সংখ্যা 1? দেখো ছোটবেলা থেকে একটা জিনিস তোমরা সবাই পড়ে আসছো, এই জিনিসটা কম বেশি সবাই পড়ে আসছো। কি পড়ছো? দেখো তো কি পড়ছো, যে অ্যামোনিয়া একটা তার যে মুক্তজোড় আছে, এই মুক্তজোড় দিয়ে কাকে? H প্লাসকে দান করে, দান করে কি তৈরি করে? অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। কি তৈরি করে ভাইয়ারা? অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। তাহলে দেখো অ্যামোনিয়া তার একটা মুক্তজোড় ইলেকট্রন H প্লাসকে দান করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। তাহলে অ্যামোনিয়া কি করছে? একটা প্রোটনকে গ্রহণ করছে। অ্যামোনিয়া যেহেতু একটা প্রোটন গ্রহণ করতে পারে, অ্যামোনিয়া যেহেতু একটা প্রোটন গ্রহণ করতে পারে, তাই অ্যামোনিয়ার তুল্য সংখ্যা হচ্ছে 1। দেখো খেয়াল করো, দুইটা কথা বলছি, একটা হচ্ছে প্রতিস্থাপনীয় OH মাইনাসের সংখ্যা অথবা কি গৃহীত H প্লাসের সংখ্যা। তো এই একটা H প্লাস গ্রহণ করে, তাই এর তুল্য সংখ্যার মান হচ্ছে 1। ওকে, আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে যদি এরকম একটা যৌগ থাকে NH2, তারপরে তোমাকে দিলাম NH2, ওকে, দুইটা যৌগ, যেখানে এই নাইট্রোজেনের উপরও একটা মুক্তজোড় আছে, এই নাইট্রোজেনের উপরও একটা মুক্তজোড় আছে, তাহলে এখন তোমরা আমাকে বলো তো দেখি যে NH2 এর তুল্য সংখ্যার মানটা কত হবে? একটু কমেন্ট করে জানাও দেখি NH2 এর তুল্য সংখ্যার ভ্যালুটা কত হবে। এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি এখানে একটা NH2 আছে, এখানে একটা NH2 আছে, এই দুইটা NH2 এর তুল্য সংখ্যার মান কত? তুল্য সংখ্যার মান কত? তোমাদের যতগুলো তুল্য সংখ্যা লাগবে সব তুল্য সংখ্যায় ভাইয়া দেখাই দিচ্ছি, সো তোমাদের প্যারা নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, যা যা লাগবে সব দেখাই দিচ্ছি, আর এটা তোমরা ক্লাস করতে করতে অঙ্ক করতে করতে অটোমেটিক্যালি তোমাদের মধ্যে জিনিসটা বিল্ড আপ হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যাবে। হ্যাঁ, সো তুল্য সংখ্যার মান 2, সাবাস, অস্থির, ভেরি গুড। এটার তুল্য সংখ্যার মান হচ্ছে আমাদের 2। এইটার তুল্য সংখ্যার মান কত বলো তো ভাইয়ারা? 2। ঠিক আছে, আরে ভেরি গুড, নাইস নাইস, এই তো বস পোলাপান, সেরা 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 সেরা। ওকে, 2, গুড। তাহলে আমাদের অ্যাসিডের তুল্য সংখ্যা গেল ভাইয়া, আমাদের ক্ষারের তুল্য সংখ্যা গেল। অ্যাসিড ক্ষার দুইটা যদি শেষ হয় তারপর আমরা দেখবো আমাদের ধাতু ও ধাতুর তুল্য সংখ্যা। দেখো ধাতু ও ধাতুর তুল্য সংখ্যাটা খুবই সোজা। ধাতু ও ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে তাদের সক্রিয় যোজনী, অর্থাৎ যার যোজনী যা তাই তার তুল্য সংখ্যা। যদি তোমাকে বলা হয় সোডিয়াম ধাতুর তুল্য সংখ্যার মান কত, সোডিয়াম ধাতু, তাহলে এর জন্য এর যোজনী 1, তাই তুল্য সংখ্যার মানও 1।
তোমাকে বললাম ভাইয়া ম্যাগনেসিয়াম ধাতুর তুল্য সংখ্যা কত, ভাই এর যোজনী 2, তাই তুল্য সংখ্যার মানও 2। ক্যালসিয়াম ধাতুর তুল্য সংখ্যা কত, ভাই এর যোজনী 2, তো তুল্য সংখ্যার মানও হচ্ছে আমাদের কত, 2। বুঝা গেছে কিনা? তো যেই ধাতুর যোজনী যত সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। ঠিক আছে, যেমন ধরি তোমাকে বললাম আমি ভাই আয়রনের তুল্য সংখ্যা কত, দেখো এর তুল্য সংখ্যা 2ও হইতে পারে 3ও হইতে পারে। কোনটা হবে ভাই? ওই বিক্রিয়াতে সে যদি 2 যোজনী ব্যবহার করে তাহলে 2, যদি বিক্রিয়াতে 3 যোজনী ব্যবহার করে তাহলে 3, যেটা তুমি যৌগ দেখে ইজিলি আইডেন্টিফাই করতে পারবা এই ক্ষেত্রে তার তুল্য সংখ্যার মানটা কত হবে। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে তুল্য সংখ্যার মানটা কত হবে, আই গেস তোমরা এটা খুব ইজিলি গেস করতে পারবা। ওকে, দেখে জাতীয় ক্ষেত্রে তুল্য সংখ্যা তাদের সক্রিয় যোজনী, যেটা তোমাদেরকে তড়িৎ রসায়নের ক্ষেত্রেও ভাইয়া পড়ায় আসছি, তাই না? তড়িৎ রসায়নে কিন্তু এই জিনিসগুলো পড়ানো হয়েছে। আচ্ছা, লবণ, অক্সাইড বা ক্ষারীয় যৌগ, এখন আমরা দেখবো আমাদের লবণের জন্য বা আমাদের অক্সাইডের জন্য বা আমাদের ক্ষারীয় যৌগের জন্য। আচ্ছা, এই যৌগগুলো কারা? যেগুলো আমাদের মানে আমাদের অ্যাসিড বা ক্ষার না, অ্যাসিড বা ক্ষার না, বিভিন্ন ধরনের অক্সাইড বা বিভিন্ন ধরনের লবণ বা বিভিন্ন ধরনের ক্ষারীয় যৌগ, তাদের ক্ষেত্রে বের করার নিয়মটা কি? ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা। ধরো তোমাকে প্রথমেই আমি বললাম সোডিয়াম কার্বনেট Na2CO3, তো এখন এইটা একটা লবণ এবং এটা একটা ক্ষারীয় যৌগ। তো এখন এই যে যৌগটা আছে এইটার ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের তুল্য সংখ্যাটা বের করব? এই যে যৌগটা আছে এর ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের তুল্য সংখ্যা বের করব? ঠিক আছে, আচ্ছা চলো আমরা একটু দেখি এই ক্ষেত্রে আমাদের কিভাবে তুল্য সংখ্যা বের করতে হয়। তো তবে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এখানে খুবই সিম্পল। দেখো তো এখানে কি বলছি, সোডিয়াম কার্বনেট, তো সূত্রটা কি? ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা। দেখো তো এখানে ক্যাটায়ন হচ্ছে আমাদের সোডিয়াম ধাতু, তো সোডিয়ামের চার্জ কত আমরা সবাই জানি, সোডিয়ামের চার্জ হচ্ছে +1, তাই না? তাহলে এই ক্ষেত্রে তুল্য সংখ্যার মান কত হবে? ক্যাটায়নের চার্জ হচ্ছে +1 ইনটু ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়ন কয়টা আছে? 2টা আছে, 2 দিয়ে গুণ, তাহলে তুল্য সংখ্যার মানটা হবে আমাদের 2। ধরো তোমাকে আমি বললাম আমাদের ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের জন্য তুল্য সংখ্যার মানটা কত হবে? এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে ক্যাটায়নকে ক্যালসিয়াম, তোমরা সবাই জানো ক্যালসিয়ামের উপরে চার্জ কত? +2, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে ক্যালসিয়ামের চার্জ হচ্ছে +2, তাহলে তুল্য সংখ্যার মান হচ্ছে 2 ইনটু কয়টা ক্যালসিয়াম আছে? একটাই ক্যালসিয়াম আছে, তাহলে তুল্য সংখ্যার মান হচ্ছে 2। ধরো তোমাকে আমি এবার বললাম আমার যৌগটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এর জন্য তুল্য সংখ্যার মান কত হবে? ক্যালসিয়াম অক্সাইডের জন্য খেয়াল করো এখানে এটা তুল্য সংখ্যার ভ্যালুটা কত হবে, ইকুয়াল টু হোয়াট? তা আমরা কি জানি আমাদের ক্যালসিয়ামের চার্জ কত? ক্যালসিয়ামের চার্জ হচ্ছে +2, কয়টা ক্যালসিয়াম আছে? একটাই ক্যালসিয়াম আছে, তাহলে তুল্য সংখ্যার মান হবে আমাদের 2। ধরো তোমাকে আমি বললাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আমাদের একটা লবণ, তাহলে এই লবণের জন্য আমাদের তুল্য সংখ্যার মান কত হবে? বা এখানে ক্যাটায়ন হচ্ছে আমাদের সোডিয়াম, তাহলে সোডিয়ামের চার্জ কত তোমরা সবাই জানো? +1, তাহলে 1, কয়টা সোডিয়াম আছে? একটাই সোডিয়াম আছে, তাহলে তুল্য সংখ্যার মান কত হবে? 1। ওকে, ধরো তোমার আমি এবার বললাম হচ্ছে আমাদের পানি H2O, মানে H2 এর তুল্য সংখ্যার ভ্যালুটা কত হবে? খেয়াল করো এখানে এটাও কিন্তু একটা অক্সাইড, তাই না? এটাও কিন্তু একটা অক্সাইড, তাহলে এইটার তুল্য সংখ্যা কত হবে? কিভাবে বের করবো? ক্যাটায়নকে হাইড্রোজেন, বলো তো হাইড্রোজেনের চার্জ কত তোমরা সবাই জানো? হাইড্রোজেনের চার্জ কত? +1, তাহলে এটার জন্য তুল্য সংখ্যার মান হবে, হাইড্রোজেনের চার্জ হচ্ছে +1, 2টা হাইড্রোজেন আছে, তাহলে তুল্য সংখ্যার মান হচ্ছে 2। ঠিক আছে, তুল্য সংখ্যার মান হচ্ছে 2। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন যৌগের জন্য আমাদের বিভিন্ন ধরনের যৌগ যারা কিনা আমাদের অ্যাসিড বা ক্ষার না বা যেই যৌগগুলো আমাদের ক্ষারীয় যৌগ বা আমাদের অম্লীয় যৌগ হোয়াট এভার ইট ইজ বা লবণ, তাদের ক্ষেত্রে আমরা এইভাবে তুল্য সংখ্যা বের করে ফেলতে পারি, এইভাবে আমরা তুল্য সংখ্যা বের করে ফেলতে পারি। এবার যদি তোমাকে বলা হয় ভাই আমাদের অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা কত? Al2SO4 3, বলতো SO4 3 অ্যালুমিনিয়াম সালফেটের জন্য আমাদের তুল্য সংখ্যার ভ্যালুটা কত হবে? অ্যালুমিনিয়াম সালফেট কিভাবে বের করব ভাই? আমাদের ক্যাটায়নের চার্জ দেখতে হবে, অ্যালুমিনিয়ামের চার্জ আমরা সবাই জানি কত বলতো? +3, তাহলে এর তুল্য সংখ্যার মান হবে হচ্ছে 3। কয়টা অ্যালুমিনিয়াম আছে এখানে দেখতেই পাচ্ছ, দেখো 2টা অ্যালুমিনিয়াম আছে, তাহলে 3 দুগুণা কত? 6, তাহলে এই জায়গাতে অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 6। তো তোমাকে মাঝে মধ্যে বলবে এরকম ভাবে, তোমার মাঝে মধ্যে বলবে যে একটি দ্বিক্ষারীয় অ্যাসিড, শোনো কি বলবে? দ্বিক্ষারীয় অ্যাসিড, এই দ্বি কথাটার মানে হচ্ছে 2, তো দ্বিক্ষারীয় অ্যাসিড যখন বলবে তার মানে বুঝবা তার তুল্য সংখ্যা 2। তোমাকে বলবে একটি একক্ষারীয় অ্যাসিড মানে কি? তুল্য সংখ্যার মান হচ্ছে 1।
তার মানে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা 1। তোমারে বলবে 1 অম্লীয় ক্ষার, 1 অম্লীয় ক্ষার, তো 1 অম্লীয় ক্ষার মানে ওই ক্ষারের তুল্য সংখ্যা হবে 1। বুঝা গেল? তো এরকম ভাবে দ্বিক্ষারীয় অ্যাসিড, একক্ষারীয় অ্যাসিড বা এক অম্লীয় ক্ষার বা দ্বি অম্লীয় ক্ষার, এই কথাগুলো শোনা মাত্রই তুমি বুঝবে আসলে তোমাকে তুল্য সংখ্যা বলে দিছে। কি বলে দিছে ভাইরা বলো তো? তুল্য সংখ্যা বলে দিছে। ঠিক আছে, এই কথাগুলা শোনা মাত্রই তুমি বুঝবা তোমাকে আসলে প্রশ্নে তুল্য সংখ্যাটা বলে দিছে। ঠিক আছে, কি বলে দিছে বলো তো? তুল্য সংখ্যাটা বলে দিছে। ওকে, আচ্ছা ফাইন। তো এখন এবার কথা হচ্ছে, আমরা তো তুল্য সংখ্যার এই কনসেপ্টটা বুঝলাম, এক অম্লীয় ক্ষার। তো মাঝে মধ্যে তুমি দেখবা তোমার পরীক্ষার মধ্যে তোমাকে বলবে একটা যৌগের অম্লত্ব বের করো, একটা যৌগের ক্ষারকত্ব বের করো। তো যদি কখনো দেখো প্রশ্নের মধ্যে অম্লত্ব ক্ষারকত্ব বের করতে বলছে, কি বের করতে বলছে বলো তো? অম্লত্ব বা ক্ষারকত্ব বের করতে বলছে। ঠিক আছে, যদি কখনো দেখো তুমি তোমার প্রশ্নে অম্লত্ব বা ক্ষারকত্ব বের করতে বলছে, তাহলে চোখটা বন্ধ করে তুমি মনে রাখবা, অম্লত্ব বা ক্ষারকত্ব যদি তোমাকে কখনো বের করতে বলে, চোখটা বন্ধ করে তোমাকে কি মনে রাখতে হবে বলো তো ভাইরা? চোখ বন্ধ করে মনে রাখতে হবে তুল্য সংখ্যা বের করতে বলছে। কার অম্লত্ব কার ক্ষারকত্ব এটা তোমার দেখারই দরকার নেই। কার অম্লত্ব বের করতে বলছে, কার ক্ষারকত্ব বের করতে বলছে, এটা তোমার দেখারই দরকার নেই। তোমার প্রশ্নে অম্লত্ব ক্ষারকত্ব ওয়ার্ডটা দেখছো, তুমি বুঝবা ওই যৌগের তুল্য সংখ্যা বের করতে হবে। কি বুঝবা বলো তো ভাইরা? ওই যৌগের তুল্য সংখ্যা বের করতে হবে। ক্লিয়ার? ওকে ফাইন। তো আশা করি এই কনসেপ্টটুকু আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা তোর আমার বল, মানে আমি কি ম্যারিড এটা দিয়ে তুই কি করবি? হ্যাঁ গাধা। ওকে, আমি যখন বিয়ে করব তোরা সবাই জানবি, দাওয়াত দিব তোদের সবাই। একদম বসে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন এগুলো কি হবে? এগুলো দুদনি কত? এগুলো দুদনি কত? দুদনি দত্ত, এগুলো দুদনি দত্ত। ওকে, আসো। তো যেটা হচ্ছে তাহলে এদের ক্ষেত্রে কি বলতো? যোজনী। হ্যাঁ, ধাতু ধাতু ক্ষেত্রে যা আছে এগুলোর ক্ষেত্রে যোজনী। হ্যাঁ, পাওয়ার প্লে সম্পূর্ণ কোর্সটাই 1500 টাকায়। 1500 টাকাতেই তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, আইসিটি, তারপর ইংলিশ সব পাবা, সব পাবা। ঠিক আছে, 1500 টাকায়, মাত্র 1500 টাকা। ওকে, আর তোমরা যারা আসো তোমাদের তো একটা করে প্রোমো কোড যাওয়ার কথা। ঠিক আছে, তোমাদের কাছে কিন্তু একটা প্রোমো কোড যাওয়ার কথা। তোমরা যারা এই ধরনের কোর্সে আসো, তোমাদের যেই লগ ইন নাম্বার দিয়ে তোমরা লগ ইন করো ওয়েবসাইটে, সেই লগ ইন নাম্বারে প্রোমো কোড চলে যাওয়ার কথা, ইন্ডিভিজুয়াল প্রোমো কোড। ওকে, হ্যাঁ প্রোমো কোড পাইছি, গেছে ভাইয়া, গুড। আসো, তাহলে এই হচ্ছে আমাদের তুল্য সংখ্যার কনসেপ্ট। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমাদের তুল্য সংখ্যার কাহিনীটা কি। হ্যাঁ, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুল্য ভর বা গ্রাম তুল্য ওজন। আচ্ছা, এখন এই তুল্য ভর বা গ্রাম তুল্য ওজন এই জিনিসটাকে কি দিয়ে প্রকাশ করে জানো? এটাকে প্রকাশ করে হচ্ছে বড় হাতের ই দিয়ে, বড় হাতের ই দিয়ে। এবং এই ই সমান সমান কি জানো? এই তুল্য ভর বা গ্রাম তুল্য ওজন মানে কি? এটা মানে হচ্ছে আমাদের ই, আর ই সমান সমান হচ্ছে, তোমরা এটাও পড়ে ফেলছো, এগুলা সব তোমরা পড়ছো, তোমরা জানো না তোমরা যেগুলো সব পড়ছো। এটা হচ্ছে ই ইকুয়াল টু হচ্ছে এম বাই ই, ইকুয়াল টু হচ্ছে এম বাই ই। ওকে, কই পড়ছো জানো? রাসায়নিক তুল্যাঙ্ক পড়ছো না? এটাই আসলে রাসায়নিক তুল্যাঙ্ক। এই রাসায়নিক তুল্যাঙ্ক মানেই তুল্য ভর বা গ্রাম তুল্য ওজন। ঠিক আছে, তো এম বাই ই, তো এম মানে কি আণবিক ভর, ই মানে কি তুল্য সংখ্যা, দ্যাটস ইট। তার মানে আমি বলতে পারি এই ই ইকুয়াল টু হচ্ছে আমাদের আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা, আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা, এটা হচ্ছে আমাদের ই। তো এখন ধরো তোমাকে আমি বললাম ভাই আমাদের সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যার মান কত? কার বলো তো? সালফিউরিক অ্যাসিডের। তো ধরো তোমাকে আমি বললাম যে আমাদের H2SO4 সালফিউরিক অ্যাসিড এর তুল্য ভর কত? তুল্য ভর ইকুয়াল টু হোয়াট? তাহলে তুল্য ভর কিভাবে বের করবো ভাইরা বলো তো? তুল্য ভর উপরে যাবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, নিচে আসবে তুল্য সংখ্যা।
এখন দেখো তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, 98। তুমি যদি যোগ করে দাও এই হাইড্রোজেনের ভর, সালফারের ভর, অক্সিজেনের ভর সবগুলোকে যোগ করো, যোগ করলে তোমার মানটা আসবে 98 ডিভাইডেড বাই এর তুল্য সংখ্যা। তোমরা সবাই জানো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, এর তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে তুমি যদি ভাগ করে দাও তাহলে তোমার মানটা আসবে হচ্ছে 49। কি আসবে বলো তো, 49। তার মানে আমাদের সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে 49। যদি তোমাকে বলা হয় ভাইয়া ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর কত, ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর, তুল্য ভর কেমনে বের করবো, ক্যালসিয়াম কার্বনেটের উপরে যাবে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের ভর, তো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে আমাদের 100 ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা, এটা তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে ভাগ করে দিলে তোমার ভ্যালুটা আসবে হচ্ছে 50। ওকে, তোমার যদি বলা হয় ভাই এবার মনে করো সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত, Na2CO3, সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত, তুল্য ভর কত হবে, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর যেটা আমরা গতদিন দেখছি 106 ডিভাইডেড বাই তুল্য সংখ্যার মান আসবে 2, তাহলে ক্যালকুলেশন করলে তোমার এই জায়গাতে ভ্যালুটা আসবে কত বলো তো ভাইয়ারা, এর ভ্যালুটা আসবে তোমার এখানে 53। ওকে, তো তোমরা সবসময় মনে করো না 2 দিয়ে ভাগ করতে হয়, না তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে, তুল্য সংখ্যা। যদি বলা হয় যে ভাইয়া HCl এর তুল্য ভর কত, HCl এর তুল্য ভর হচ্ছে 36.5 ডিভাইডেড বাই এর তুল্য সংখ্যার মান কত 1, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে 36.5। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, তুল্য ভর বের করতে পারি। ঠিক আছে, তোমাকে তুল্য ভর বের করতে বলতে পারে অথবা গ্রাম তুল্য ওজনও বের করতে বলতে পারে, দুটো আসলে একই কথা, এই দুটো জিনিস আসলে সেম কথা, একই কথা মিন করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি মোটামুটি তুল্য ভরের একটা কনসেপ্ট দেখলাম। আচ্ছা এখন কথা হচ্ছে এখান থেকে আমরা একটু দেখবো আমাদের, এবার আমরা কোন জিনিসটা দেখবো। হ্যাঁ, তো যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে তোমার ধরো এখানে আমি একটা ম্যাথ দিলাম, এরকম তোমার আমি ম্যাথটা যদি দেই, তোমরা যদি বলি যে 490 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 ইকুয়াল টু কত তুল্য ভর। হ্যাঁ, 490 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত তুল্য ভর। আচ্ছা, এটা হচ্ছে আমার কোশ্চেন, 490 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত তুল্য ভর। আচ্ছা, এখন তুমি কেমনে বের করবা, আগে একটা জিনিস বুঝার ট্রাই করো যে ভাইয়া এই যে তুল্য ভর, ধরো তোমার আমি বললাম যে এইখানে ধরো একটা কথা বললাম যে এইখানে একটা ওয়ার্ড আছে সৈকত। আচ্ছা, এখন বলো তো এই সৈকতের আগে কি কোনো সংখ্যা আছে, না নাই। যখন কোনো কিছুর আগে কোনো সংখ্যা নাই তার মানে এখানে সহগ কত 1, তারপরে এখানে কয়টা সৈকত আছে, একটা সৈকত আছে, তাই না, সহগ হয় 1। তুমি বলো তো ভাইয়া এই তুল্য ভর ওয়ার্ডটার আগে কি কোনো সংখ্যা আছে, নাই। সংখ্যা না থাকলে সহগ কত আছে, বাই ডিফল্ট 1। তার মানে আমি এটাকে বলতে পারি সালফিউরিক অ্যাসিডের এক তুল্য ভর হচ্ছে 49 গ্রাম, ক্যালসিয়াম কার্বনেটের এক তুল্য ভর সমান 50 গ্রাম, সোডিয়াম কার্বনেটের এক তুল্য ভর সমান 53 গ্রাম, HCl এর এক তুল্য ভর হচ্ছে তোমার 36.5 গ্রাম। ক্লিয়ার কিনা, তো এটা আসলে এক তুল্য ভর। তাহলে এখন তুমি দেখো 490 গ্রাম সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত, তো এই তুল্য ভর বলতে দেখো আমরা কি জানি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 ইকুয়াল টু হচ্ছে তোমার এক তুল্য ভর, তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে 490 গ্রাম, তাহলে 490 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 এটা সমান সমান কত তুল্য ভর, আমরা ঐকিক নিয়ম করলেই পেয়ে যাব 490 ডিভাইডেড বাই 49। ঐকিক নিয়ম যদি করো তাহলে অ্যান্সারটা আসবে 10 তুল্য ভর। ঠিক আছে, তাহলে উত্তরটা কত, 10 তুল্য ভর। ঠিক আছে, 10, এই জায়গাতে আমাদের ই এর ভ্যালু আসবে 10। ঠিক আছে, এই আর কিছু না। এখন এই তুল্য ভরের কনসেপ্টটা আসলে কি, তুল্য ভরের কনসেপ্টটা হচ্ছে এরকম, তোমরা মনে রাখবা যে এই কথাটা মানে হচ্ছে যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্ট টু 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু 53 গ্রাম সোডিয়াম কার্বনেট, Na2CO3 is equivalent to 36.5 গ্রাম HCl। তো এই কথাটার মানে কি আসলে, হ্যাঁ, যে কোনো পদার্থের, মনে রাখবে এই কথাটার মানে হচ্ছে যে কোনো পদার্থের
এক তুল্য ভর একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট কথাটা মানে হচ্ছে সমতুল্য। ইকুইভ্যালেন্ট কথাটা মানে কি বলতো ভাইয়ারা? সমতুল্য। যে কোনো পদার্থের এক তুল্য ভর একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট, একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট। ওকে, যে কোনো পদার্থের এক তুল্য ভর একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট। আচ্ছা ভাইয়া বুঝি না এই কথাটা মানে কি? কথাটার মানে হচ্ছে যে ছোটবেলায় 9-10 থাকতে পড়ছো না, বিভিন্ন ধরনের উপপাদ্য প্রমাণ করতা না তোমরা? হ্যাঁ, বিভিন্ন উপপাদ্য প্রমাণ করতা, কি লিখতা? যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটার সমতুল্য বলতা না? এই ত্রিভুজটা এই ত্রিভুজটার সমতুল্য, এই ত্রিভুজটা এই ত্রিভুজটার সর্বসম। তো সর্বসম সাইন কি দিতে? এরকম ডাবল বন্ধ এরকম দিতা না? তো এইটাই আসলে আমরা তিনটা দাগ দিই, তিনটা দাগ দিয়ে বোঝাই একটা আরেকটা সর্বসম বা একটা আরেকটা ইকুইভ্যালেন্ট। একটা আরেকটার কি বলতো? ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য। ঠিক আছে, তার মানে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড এইটা হচ্ছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সমতুল্য। তার মানে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যদি তোমার কাছে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকে, এই 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তোমরা তো জানো ক্যালসিয়াম কার্বনেট একটা ক্ষার, সালফিউরিক একটা অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। তাহলে অ্যাসিড আর ক্ষার একজন আরেকজনের খায়া ফেলায়। তাহলে তোমার কাছে যদি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকে, এই 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড রে খাইতে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। আবার অথবা তুমি এভাবে বলতে পারো যে ভাই আমি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে খাইতে চাই না, আমি সোডিয়াম কার্বনেট দিয়ে খাইতে চাই। ওকে, কোনো সমস্যা নাই। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড রে এই সোডিয়াম কার্বনেট দিয়ে তুই যদি খাইতে চাস, তাহলে কি করতে হবে? 53 গ্রাম সোডিয়াম কার্বনেট ঢালতে হবে। বুঝা গেছে কিনা? অথবা তুমি মনে করো যে বললো যে না ভাই আমি সোডিয়াম কার্বনেট না, আমি হচ্ছে HCl, আমি হচ্ছে মনে করেন যে HCl এসে আমার কাছে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, মানে 53 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিতে চাই না, HCl এর বিক্রিয়া দিব। কত গ্রাম HCl ঢালবো? আমি বলবো ওকে ফাইন, তুই 36.5 গ্রাম HCl ঢাললেই বিক্রিয়াটা প্রশমিত হয়ে যাবে। ঠিক আছে, ঢাললেই বিক্রিয়াটা প্রশমিত হয়ে যাবে। তো এই কথাটার মানে হচ্ছে যে একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তুমি চাইলে তোমার কাছে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে কোন একটা বিক্রিয়ায়, তুমি এইটাকে বাদ দিয়ে তুমি ওই জায়গাতে লিখতে পারো 36.5 গ্রাম HCl। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধরো তোমার একটা কোনো বিক্রিয়ার মধ্যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, তুমি চাইলে এটাকে বাদ দিয়ে লিখতে পারো 53 গ্রাম সোডিয়াম কার্বনেট, লিখতেই পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এরকম দেখবো আমরা বিভিন্ন অঙ্কের সময়, অঙ্ক করার সময় এরকম দেখবো যে একটা আরেকটা দিয়ে রিপ্লেস করে দিই, একটা জিনিসকে আরেকটা জিনিস দিয়ে রিপ্লেস করে দিই। এই রিপ্লেসটা করে কিভাবে? এই রিপ্লেসটা করে হচ্ছে এই কনসেপ্ট দিয়ে, এগুলো দিয়ে, এইভাবে হচ্ছে তুল্য ভরের কনসেপ্ট দিয়ে। তুল্য ভরের কনসেপ্ট দিয়ে আমরা চাইলে একজন একজনকে এভাবে রিপ্লেস করে দিতে পারবো। কি করতে পারবো? রিপ্লেস করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের তুল্য ভর। এবং এইভাবে আরেকটা জিনিস দিয়ে রিপ্লেস করা যায়, সেটাকে বলা হয় তুল্য দ্রবণ। কি বলা হয় বলতো? তুল্য দ্রবণ। তো তুল্য দ্রবণ কি সেটাও ভাই বুঝাই দিচ্ছে, কোনো সমস্যা নেই। এইবার তোমাদের কাছে আমার কোশ্চেনটা হচ্ছে যে 49 গ্রাম মানে 490 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে, হ্যাঁ, তোর ক্যালসিয়াম কার্বনেটের কত তুল্য ভর প্রয়োজন? ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেনটা কি দেখো, কোশ্চেনটা হচ্ছে 490 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে H2SO4 কে প্রশমিত করতে কত তুল্য ভর বা এভাবে লিখি, প্রশমিত করতে ক্যালসিয়াম কার্বনেটের কত তুল্য ভর প্রয়োজন? কত তুল্য ভর প্রয়োজন? দেখি বলো তো, কত তুল্য ভর প্রয়োজন? এটা তোমাদের কাছে আমার কোশ্চেন। ওকে, যা 490 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে ক্যালসিয়াম কার্বনেটের কত তুল্য ভর প্রয়োজন? কত তুল্য ভর প্রয়োজন? ওকে, কত তুল্য ভর প্রয়োজন বলো, একটু শুনি, তোমরা একটু বলো এটাকে, যে 490 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে ক্যালসিয়াম কার্বনেটের কত তুল্য ভর প্রয়োজন? এত গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে ক্যালসিয়াম 10 তুল্য ভর, 10 তুল্য ভর দরকার। আচ্ছা, একজন বলছে 10 তুল্য ভর দরকার। আচ্ছা, ওকে, তারপর এনিওয়ান? হ্যাঁ, আব্দুল্লাহ 500 গ্রাম দরকার। গুড, 490 গ্রাম করতে 500 গ্রাম দরকার, কিন্তু কত তুল্য ভর দরকার?
কোশ্চেনটা হচ্ছে কত তুল্য ভর প্রয়োজন, কত তুল্য ভর প্রয়োজন। আচ্ছা, ভেরি গুড ভাইয়া, 10 তুল্য ভর প্রয়োজন, সাবাস। আচ্ছা, এখন কনসেপ্টটা কি ভাইয়া দেখো, আগে বুঝো যে 490 গ্রামকে প্রশমিত করতে ক্যালসিয়াম কার্বনেটের কত কত গ্রাম দরকার। তো 49 গ্রামরে প্রশমিত করতে ক্যালসিয়াম কার্বনেট লাগে 50 গ্রাম। তাহলে 490 গ্রামরে প্রশমিত করতে এটারে কত কত গ্রাম লাগবে? 500 গ্রাম। খুব সিম্পল, খুব সিম্পল। এখানে একটা শূন্য এড করবি, তাহলে এখানেও শূন্য এড করতে হবে। এখানে 10 দিয়ে গুণ করবি, তাহলে এটারও 10 দিয়ে গুণ করতে হবে। তো এটা 490 গ্রাম মানে কত? ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম লাগবে? 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তো 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান কত তুল্য ভর? 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান কত তুল্য ভর? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে 1 তুল্য ভর। এই দেখো, ক্যালসিয়াম কার্বনেট 1 তুল্য ভর হচ্ছে 50 গ্রাম। তাহলে 50 গ্রাম মানে 1 তুল্য ভর, তাহলে 500 গ্রাম মানে 10 তুল্য ভর। তাহলে অ্যান্সারটা হবে 10 তুল্য ভর। অর্থাৎ অর্থাৎ এইটার তুল্য ভর যা, এখানেও ঠিক তত তুল্য ভর লাগবে। এখানে 490 গ্রাম মানে 10 তুল্য ভর, তাহলে এটারও লাগবে 10 তুল্য ভর। ঠিক আছে, 10 তুল্য ভর। ঠিক আছে, এটা যদি এটা 10 তুল্য ভর, তাহলে এটাও 10 তুল্য ভর। এটা 1 তুল্য ভর সমান এটার 1 তুল্য ভর। খেয়াল করো, এটার 1 তুল্য ভর সমান এটার 1 তুল্য ভর, তাহলে এটা 10 তুল্য ভর সমান এটা 10 তুল্য ভর। সিম্পল, তাই না? সিম্পল। ওকে, তো 10 তুল্য ভর প্রয়োজন। তাহলে আই হোপ তোমরা এই তুল্য ভরের কনসেপ্টটা বুঝতে পারছো। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুল্য দ্রবণ। কি নিয়ে আলোচনা করবো ভাইয়ারা বলো তো? তুল্য দ্রবণ নিয়ে আমরা আলোচনা করব, তুল্য দ্রবণ। ঠিক আছে, তো ভাইয়ারা এখন আমাদের এই তুল্য দ্রবণের কনসেপ্টটা কি? ওকে, তুল্য দ্রবণের কনসেপ্টটা কি? হ্যাঁ, তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তুল্য তুল্য দ্রবণ, দ্রবণ। ওকে, তুল্য দ্রবণ। আচ্ছা, তো তুল্য দ্রবণ ভাই কিভাবে বানায় এটা আমাদের একটু বুঝতে হবে, যে আমাদের তুল্য দ্রবণ কিভাবে বানাইতে হয়। এবার আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম কি বলতো? তুল্য দ্রবণ, তুল্য দ্রবণ। হ্যাঁ, তো তুল্য দ্রবণ। আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যে তুল্য দ্রবণ ভাইয়া কি, আসলে ঘটনাটা কি? ধরো তোমার কাছে একটা পাত্র আছে। হ্যাঁ, তোমার কাছে একটা পাত্র আছে। এখন এই পাত্রটার মধ্যে তোমার কাছে মনে করো তোমার কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, যেটা কিনা তোমার 500 ml 2 মোলার, 500 ml 2 মোলার। ওকে, আর তোমার কাছে আরেকটা পাত্র আছে এইখানে, মনে করো এই পাত্রের মধ্যে তোমার সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে। ওকে, সালফিউরিক অ্যাসিড আছে। এখন এই সালফিউরিক অ্যাসিডটা এইখানকার, এইটা সোডিয়াম হাইড্রোক্সাইড 500 ml 2 মোলার, আর এইখানে সালফিউরিক অ্যাসিডটা আছে তোমার হচ্ছে, তোমার মনে করো এটা আছে তোমার 1000 ml। ধরো এটাও আছে তোমার 500 ml 1 মোলার। এটা কত ml বলো তো? 500 ml 1 মোলার, 1 মোলার, 1 মোলার। ওকে, এটা আছে 500 ml 1 মোলার, ওটা আছে 500 ml 2 মোলার। ওকে, তো এই একটা দ্রবণকে আমি কিভাবে ইকুইভ্যালেন্ট দ্রবণে কনভার্ট করতে পারবো? এখন এইটা একটা দ্রবণ, আমাদের এইটা একটা দ্রবণ। তো এই দ্রবণগুলোকে কিভাবে আমি ইকুইভ্যালেন্ট, মানে তোমার ইকুইভ্যালেন্ট দ্রবণে কনভার্ট করতে পারবো? এটা মনে করো আমি তোমার দিলাম, এটা হচ্ছে আমাদের 3 মোলার দিয়ে, 1 মোলার না দিয়ে এটাকে আমি দিলাম 3 মোলার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 500 ml 3 মোলার। ওকে, তাহলে এই যে পাত্রটা আছে, এখন এই পাত্রটাতে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কত ml আছে? 500 ml 2 মোলার আছে, তাই না? তো তুমি এই জিনিসটাকে, এই যে 500 ml 2 মোলার আছে, এটাকে কিভাবে তুল্য দ্রবণে কনভার্ট করবা? মানে সোডিয়াম হাইড্রোক্সাইডেরই আরেকটা দ্রবণ, 500 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই জিনিসটাকে কিভাবে তুল্য দ্রবণে তুমি কনভার্ট করবা? তুমি যেটা করবা, এই দুইটা জিনিসকে একসাথে গুণ করবা। এই 2 মোলার আর 500কে একসাথে গুণ করবা। কি করবা? এই দুটাকে একসাথে গুণ করবা। তাহলে এই দুটাকে একসাথে গুণ করলে কি হয় দেখো তো? গুণ করলে আসবে 500 × 2। এটাকে ব্রেকেট দিবা, ব্রেকেট দিয়ে পাশে লিখবা হচ্ছে ml, আর এইখানে যে মোলারটা আছে এটা হয়ে যাবে তখন 1 মোলার, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড।
ওকে, তার মানে কি জানো, তার মানে হচ্ছে এখন এখন এই 500 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যেই কথা, এই 500 ইন্টু 2 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড একই কথা। তার মানে আমি বলতেই পারবো এরকম যে আমাদের 500 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 1000 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি বলা হয় ভাইয়া? তুল্য দ্রবণ। এটা কি বলা হয়? তুল্য দ্রবণ। ঠিক আছে, তো যখন মানে এই দ্রবণটা আর এই দ্রবণটা আসলে একই, তো জিনিসটা হচ্ছে আসলে এই দুটো গুণফল সেম থাকতে হয়, এই দুটো গুণফল সেম থাকতে হয়। তাহলে তুমি এটা ভাইঙ্গা চুরা যেভাবেই লেখো না কেন, যেভাবেই লেখো না কেন, এখানে 0.5 মোলার বানাও, কোনো সমস্যা নাই, বাট খালি গুণ করলে যেন এই আগের মানটা সমান হয়, আগের মানটা সমান হয়। তো আমরা সবসময় 1 মোলারে কনভার্ট করে নেই। কি করে নিই? সবসময় তুল্য দ্রবণ বানাইতে গেলে 1 মোলারে কনভার্ট করে নেই। তো তার মানে আমার এই 500 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যেই কথা, 100 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডও কি কথা? একই কথা। আমাদের বিভিন্ন সময় অঙ্কর স্বার্থে দেখবে এরকম একটা দ্রবণকে এই 1 মোলারে কনভার্ট করা লাগতেছে, অর্থাৎ তুল্য দ্রবণে কনভার্ট করা লাগতেছে। তো এইভাবে আমরা হচ্ছে কনভার্সনটা করে ফেলি। ঠিক আছে, এখন ধরো এখানে আছে 500 ml 3 মোলার সালফিউরিক অ্যাসিড। কি আছে? 500 ml 3 মোলার সালফিউরিক অ্যাসিড। ওকে ফাইন, তাহলে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, খেয়াল করো, 500 ml 500 ml কত মোলার বলো তো ভাইয়ারা? 3 মোলার। 500 ml 3 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন ভাইয়া এই যে 500 ml 3 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, 500 ml 3 মোলার কি আছে বলতো? সালফিউরিক অ্যাসিড আছে। এই 500 ml 3 মোলার সালফিউরিক অ্যাসিডকে আমি এটার ইকুইভ্যালেন্ট দ্রবণে কনভার্ট করে নিতে পারি। কিভাবে এটার ইকুইভ্যালেন্ট দ্রবণকে কনভার্ট করব? এবার আমি যদি এক লাইনে করে ফেলি, তোমরা দেখো তো কি করব, এইটার এবং এটাকে গুণ করব। তার মানে আমি লিখব 500 ইন্টু 3 ব্রেকেট ক্লোজ করে আমি লিখব হচ্ছে ml, ব্রেকেট ক্লোজ করে আমি লিখব হচ্ছে ml। তারপরে এই 3 এর জায়গায় কত মোলার হয়ে যাবে? এটা 1 মোলারে কনভার্ট হয়ে যাবে, 1 মোলার। তাহলে এখান থেকে আমার ইকুইভ্যালেন্ট করলে আসবে হচ্ছে 1500 ml 1 মোলার। তার মানে কি দেখো, 1 মোলার সালফিউরিক অ্যাসিড, তার মানে 500 ml 3 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণটা যেই ভ্যালু মিন করে, আমাকে যেই সিগনিফিকেন্স দেয়, ঠিক সিমিলারলি 1500 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড আমাকে একই জিনিস দেয়, একই জিনিস দেয়। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বলতো? ইকুইভ্যালেন্ট সলিউশন বা ইকুইভ্যালেন্ট দ্রবণ। তো এরকম বিভিন্ন দ্রবণ আমাদের বিভিন্ন সময় প্রশ্নে দেওয়া থাকবে, এন্ড যদি দেওয়া থাকে তাহলে তাদেরকে কিভাবে আমরা তুল্য দ্রবণে কনভার্ট করব, আই হোপ এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তুল্য দ্রবণে তাদেরকে কিভাবে কনভার্ট করতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের তুল্য দ্রবণের কনসেপ্ট। ওকে, তুল্য দ্রবণের কনসেপ্ট। তো এগুলো নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হওয়া উচিত না। এবার আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। কি দ্রবণ বলো তো ভাইয়ারা? প্রমাণ দ্রবণ। ঠিক আছে, বলো তো তুল্য দ্রবণে কনভার্ট করতে পারবা? অবশ্যই তোমরা পারবা তুল্য দ্রবণে কনভার্ট করতে, তাই না? আচ্ছা, তাহলে এবার তোমরা আমাকে একটা অ্যান্সার দাও দেখি, আগে এটার অ্যান্সারটা দিয়ে নাও। একটা তুল্য দ্রবণে কনভার্ট করো তোমরা, আগে একটা নিজেরা করো। ধরো তোমার আমি বললাম যে 15 ml 4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ইকুইভ্যালেন্ট সলিউশনটা কি হবে? 15 ml 4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 15 ml সোডিয়াম 4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এখন আমি তোমার বললাম এটার ইকুইভ্যালেন্ট সলিউশন উইল বি হোয়াট। আচ্ছা, অপশন দিলাম। এক নম্বর অপশন হচ্ছে তোমার 15 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আর পরের অপশনটা বি নাম্বার অপশন হচ্ছে 30 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তারপরে অপশনটা হচ্ছে সি নাম্বার অপশনটা হচ্ছে 60 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আর ডি নাম্বার অপশনটা হচ্ছে 150 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। বলো তো কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট? এখানে 4টা অপশন আছে আমাদের, এই 4টা অপশনের মধ্যে আমার কোনটা কারেক্ট? হুইচ ওয়ান ইজ কারেক্ট? হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোনটা কারেক্ট বলো? হ্যাঁ হ্যাঁ, গুড গুড, সি। শাবাশ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, 6। আর অস্থির অস্থির অস্থির, সেরা সেরা সেরা।
ঠিক আছে, আমার অপশন দিতে দিতে তারা অ্যান্সার দিয়ে দিয়েছে। কি বস পোলাপান, 101-এর ক পোলাপান, এগুলো 101-এর ক। অস্থির অস্থির সেরা। শুয়োর গুলি কোথাকার, ছাগল গুলি কোথাকার, গর্ধব গুলি কোথাকার, দেখ গাধা। কোনটা হবে উত্তর আমার এখানে? এই জায়গায় আমাদের উত্তর কত হবে জানো? উত্তর হবে হচ্ছে আমাদের বি এবং সি, দুইটি, বোথ, দুইটাই আমাদের উত্তর, দুইটাই উত্তর। বিও হবে, সিও হবে। দেখ কেন বি এবং সি দুইটাই হবে, আমি তোমাদেরকে কি বলছি ভাইয়া, কোনটা তুল্য দ্রবণ? হ্যাঁ অবশ্যই এই দুইটা গুণ করলে 60 ml 1 মোলার, এটাও তুল্য দ্রবণ। আবার তুমি দেখো এই দুইটা গুণ করলে কত হয়, 30 আর 2 করলে কত হয়, 60 ml 1 মোলার। তাহলে এই যে 30 ml 2 মোলার, এটাও কিন্তু এটার তুল্য দ্রবণ। এবার 60 ml 1 মোলার, এটাও কিন্তু তুল্য দ্রবণ। তো তুল্য দ্রবণের কনসেপ্ট বোঝার জন্য আপনাকে কি বুঝতে হবে, যে এই দুটো গুণ করলে গুণফলটা সমান কিনা, এই গুণফলটা আগের গুণফলগুলো সমান হয় কিনা। এই দুটো গুণ করো 60 ml 1 মোলার, এই দুটো গুণ করো 60 ml 1 মোলার হয়ে যাবে। এটা তো 60 ml 1 মোলারই আছে। 150 আর 1 গুণ করো, হচ্ছে না। এটা গুণ করো 15 ml আর 1 মোলার গুণ করো, হচ্ছে না। তো তার মানে আমাদের এই বি আর সি দুইটাই হবে উত্তর। ঠিক আছে, দুইটাই হবে উত্তর। ঠিক আছে, কেন বি হয়েছে তোমরা কি বুঝতে পারছো? বিও হবে, সিও হবে, দুইটাই উত্তর হবে। বিও হবে, সিও হবে, দুইটাই উত্তর হবে। ঠিক আছে, এটা কি বুঝতে গেলে কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও। এইটা বুঝলে তোমরা তুল্য দ্রবণের কনসেপ্ট বুঝে গেছি, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই ভুলটা করা যাবে না, বিসি দুইটাই হবে। হ্যাঁ, দুইটাই আমাদের তুল্য দ্রবণ হবে। তাহলে আমাদের তুল্য দ্রবণের কনসেপ্টটা আমরা বুঝতে পারছি, আমাদের তুল্য ভরের কনসেপ্টটা আমরা বুঝতে পারছি, আমাদের তুল্য সংখ্যার কনসেপ্টটা আমরা বুঝতে পারছি। তিনটা জিনিস মনে রাখতে হবে, তুল্য সংখ্যা, তুল্য ভর, আরটা কি বলতো, তুল্য দ্রবণ। তো তিনটা কনসেপ্ট আমাদের গেল। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। কি বলি বলতো ভাইয়ারা? প্রমাণ দ্রবণ। আচ্ছা, এখন প্রমাণ দ্রবণ কারা? প্রমাণ দ্রবণ কারা? আচ্ছা, প্রমাণ দ্রবণ কি একটু আমি একটু তোমাদের লিখে দেই। প্রমাণ দ্রবণ কি? হ্যাঁ, প্রমাণ দ্রবণ হচ্ছে যেই সকল দ্রবণের ঘনমাত্রা জানা, যেই দ্রবণের ঘনমাত্রা, যেই দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, যেই দ্রবণের ঘনমাত্রা কি থাকে বলতো, জানা থাকে, সেটাকে আমরা বলি প্রমাণ দ্রবণ। যেই দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে আমরা বলি প্রমাণ দ্রবণ। ঠিক আছে, তাহলে যে দ্রবণের ঘনমাত্রা, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে, প্রমাণ দ্রবণ বলে। অর্থাৎ যেই দ্রবণেরই তুমি ঘনমাত্রা জানবা, যেটারই ঘনমাত্রা তোমার জানা থাকবে, যারই ঘনমাত্রা, ধরো প্রশ্নে কোন একটা দ্রবণের ঘনমাত্রা দিয়ে দিছে, মনে রাখবা যার ঘনমাত্রা দেওয়া আছে সেটাই হবে তোমার প্রমাণ দ্রবণ। যার ঘনমাত্রা দেওয়া আছে সেই কি হবে তোমার প্রমাণ দ্রবণ হবে। বুঝা গেছে? তাহলে প্রমাণ দ্রবণের কনসেপ্টটা কি? যেই দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটাই হচ্ছে তোমার প্রমাণ দ্রবণ। যেই দ্রবণের ঘনমাত্রা তোমার জানা থাকে সেটাই হবে তোমার প্রমাণ দ্রবণ। সেটা কি আমরা বলি আমাদের প্রমাণ দ্রবণ। আচ্ছা ভাই, এখন কোন দ্রবণের ঘনমাত্রা জানা থাকে? তো প্রশ্নে যেইটারই ঘনমাত্রা দিয়ে দিবে, যার ঘনমাত্রাই তুই দেখবি যে একটা প্রশ্নে মনে করো যে এখন তোমার বললাম এটা কি প্রমাণ দ্রবণ, ধরো তোমার বললাম এই পাত্রটা কি প্রমাণ দ্রবণ কিনা, তুমি বলবো অবশ্যই প্রমাণ দ্রবণ। কেন? কারণ এই পাত্রের ঘনমাত্রা 2 মোলার, এটা আমরা জানি, তাহলে এটা একটা প্রমাণ দ্রবণ। বা সালফিউরিক অ্যাসিড, এটা কি একটা প্রমাণ দ্রবণ? অবশ্যই এটা একটা প্রমাণ দ্রবণ। কেন ভাইয়া এটা একটা প্রমাণ দ্রবণ? কারণ এখানে দেখো এর ঘনমাত্রা তুমি জানো, যে এই ঘনমাত্রা দেওয়া আছে 3 মোলার। যার ঘনমাত্রা তুমি জানবা, যার ঘনমাত্রা প্রশ্নে দেওয়া থাকবে সেটাই প্রমাণ দ্রবণ। ঠিক আছে, তো মাঝে মাঝে পরীক্ষায় তোমার হচ্ছে ঘনমাত্রা দেয়া দেয় না, মাঝে মাঝে পরীক্ষায় তোমাকে ঘনমাত্রা দিয়ে দিবে না। তো পরীক্ষায় ঘনমাত্রা না দিয়ে কি দেওয়া থাকে? ঘনমাত্রা না দিয়ে কয়েকটা কথা বলা থাকে। ঠিক আছে, ঘনমাত্রা না দিয়ে কয়েকটা কথা বলা থাকে। কিরকম? ঘনমাত্রা না দিয়ে পরীক্ষায় যে সকল ওয়ার্ডগুলো থাকে এরকম থাকে যে কোনো একটা মোলার দ্রবণ বলে দিল, মোলার দ্রবণ। ওকে, তারপর তোমাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ। তারপর তোমাকে বলে সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ। তারপরে বলা থাকে কি জানো? সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ।
ওকে, তো মাঝে মধ্যে তোমাকে পরীক্ষায় এই ডিরেক্টলি মোলার কথাটা বলা থাকে না, ডিরেক্টলি তোমাকে ঘনমাত্রা দিয়ে দেয় না। ঘনমাত্রা না দিয়ে তোমার মাঝে মধ্যে বলে দিবে যে 50 ml মোলার দ্রবণ, বা এটা একটা ডেসিমোলার দ্রবণ, বা এটা একটা সেমিমোলার দ্রবণ, বা এটা একটা সেন্টিমোলার দ্রবণ। যদি এরকম কোনো কিছু বলা থাকে, হ্যাঁ, যদি এরকম কোনো কিছু বলা থাকে, তাইলে সেই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, মোলার এইখানে লিখি সেমিমোলার, সেমিমোলার দ্রবণ, তারপর এটা তোমাকে দিলাম ডেসিমোলার দ্রবণ। এরকম বলা থাকে ডেসিমোলার দ্রবণ। তো যদি এরকম বলা থাকে তাহলে ইন দ্যাট কেস আমাদের আমাদের এইটা কি প্রমাণ দ্রবণ কিনা। হ্যাঁ, যদি কখনো দেখো প্রশ্নে এরকম ভাবে বলা আছে তাহলে তুমি বুঝবা এটাও তোমার একটা প্রমাণ দ্রবণ, এটাও তোমার একটা প্রমাণ দ্রবণ। যদি কখনো বলে মোলার দ্রবণ, তাহলে চোখ বন্ধ করে তুমি বুঝবে এর ঘনমাত্রাটা তুমি জানো। এর মোলার দ্রবণ মানে এর ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। মোলার দ্রবণ মানে কি? ঘনমাত্রা 1 মোলার। তাহলে এটা কি প্রমাণ দ্রবণ? ধরো তোমার কোনো অঙ্কে ঘনমাত্রা দেয় নেই, বাট বলে দিচ্ছে মোলার দ্রবণ, তাহলে কি প্রমাণ দ্রবণ? অবশ্যই প্রমাণ দ্রবণ। যেহেতু বলছে মোলার দ্রবণ, তার মানে কি? তার মানে আমি এটার ঘনমাত্রাটা জানি, তাহলে এটা একটা প্রমাণ দ্রবণ। ঠিক আছে? আচ্ছা, ধরো তোমাকে বললাম সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ। আচ্ছা, যদি ভাই সেমি মোলার বলে, সেমি মোলার মানে কি? সেমি মোলার মানে হচ্ছে মোলার বাই 2, m/2 এভাবে লেখা থাকে, m/2। কারণ m/2 মানে কি বলো? উপরে কত আছে? 1 আছে, তার মানে কি বলো তো? 0.5 মোলার, 0.5 মোলার অর্থাৎ অর্ধেক, 0.5 মোলার। তো এই 0.5 মোলার সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার, বা আমরা এটাকে বলতে পারি m/2। এটাকে পরীক্ষা এইভাবে লেখে। ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ মানে কি তোমরা সবাই জানো? 0.1 মোলার, এটা আমরা সবাই জানি। কিন্তু এটাকে পরীক্ষায় কিভাবে লেখে জানো? m/10। ডেসিমোলার দ্রবণকে লেখে m/10, m/10 লেখে। m/10 মানে আমাদের ডেসিমোলার দ্রবণ। আর আমাদের সেন্টিমোলার দ্রবণ মানে কি? সেন্টিমোলার দ্রবণ মানে হচ্ছে 0.01 মোলার, 0.01 অর্থাৎ 0.01 মোলার। ওকে, সেন্টিমোলার দ্রবণ মানে কি বলতো? সেন্টিমোলার দ্রবণ মানে হচ্ছে 0.01 মোলার, 0.01 মোলার। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো m/100, m/100। তাহলে এই জিনিসটাকে তোমরা মনে রাখবা সব সময় যে ভাই এটাকে মোলার দ্রবণ মানে হচ্ছে 1 মোলার, সেমি মোলার মানে হচ্ছে m/2 মোলার বা আমাদের 0.5 মোলার, সেন্টিমোলার ডেসিমোলার মানে 0.1 মোলার, আর সেন্টিমোলার মানে হচ্ছে 0.01 মোলার। হ্যাঁ, 0.01 মোলার। এই যে দ্রবণগুলো আছে, এই যে দ্রবণগুলো আছে, এরা প্রত্যেকেই কিন্তু তোমার প্রমাণ দ্রবণ। এরা প্রত্যেকেই হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। ওকে, তো আমাদের পরীক্ষায় ক নাম্বার খ নাম্বার প্রশ্ন দেখবা আসে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ কেন। তোমাকে বলবে যে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। মোলার দ্রবণ দ্রবণ একটি একটি প্রমাণ দ্রবণ, একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। প্রমাণ দ্রবণ দ্রবণ এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে, ব্যাখ্যা করো। তো ভাইরা মোলার দ্রবণ যে একটা প্রমাণ দ্রবণ, এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা? অথবা সেম প্রশ্নটা আসতে পারে যে ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, বা সেন্টিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। বলতো ভাইরা এখন কি আমরা পারবো কিনা? মোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন? কারণ মোলার দ্রবণ কথাটার মানেই হচ্ছে ঘনমাত্রা 1 মোলার। তো যেহেতু মোলার দ্রবণ বলছে, তার মানে আমরা এটার ঘনমাত্রা জানি, আর ঘনমাত্রা জানি তাই এটা একটা প্রমাণ দ্রবণ। ওকে, দ্যাটস ইট, খুবই সোজা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ, এই হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই গেল আমাদের প্রমাণ দ্রবণের কনসেপ্ট। তো আমরা মোটামুটি কিছু বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করতেছি, বেসিক জিনিসপাতি, ছোট 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 জিনিসপাতি, একদম কোনো কিছু বাদ থাকবে না তোমাদের। আমি বললাম তো ভাইয়ার লেকচার পড়ার পরে তোমার কোনোদিন বইও পড়তে হবে না। কোনো বইও পড়তে হবে না, বইয়ের কিছুই পড়তে হবে না, জাস্ট খালি বইয়ের অনুশীলনী খুলবা আর খালি ম্যাথ করবা, অনুশীলনী খুলবা আর ম্যাথ প্র্যাকটিস করবা, সব পারবা। সব মানে সব পারবা। ঠিক আছে? সো প্যারাটাও দরকার নেই, ক্লাসটা খালি মনোযোগ দিয়ে করতে থাকো। 1 মিনিট।
চলো গেল। তো আমরা আমাদের পরের টপিকটা নিয়ে আলোচনা করব। আমাদের এই পরের টপিকটা পরে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দুইটা জিনিস নিয়ে আলোচনা করব আমাদের পরের টপিকে। এই দুইটা জিনিস কি সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ও আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। হ্যাঁ, আচ্ছা। তো এটা আমাদের পরীক্ষার এমসিকিউতে আসে, বুঝলা? এমসিকিউতে এই জিনিসগুলো প্রচুর আসে। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? আমরা একটু দেখি আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড ভার্সেস সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ওকে, প্রাইমারি স্ট্যান্ডার্ড আর হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তো ভাইয়ারা এখন আমাদের এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা আর আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা আর আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো আমাদের এটা আলোচনাটা কি। তো দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড ভার্সেস সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো? হ্যাঁ, তো এটা পরীক্ষার এমসিকিউতে আসে। সো এমসিকিউতে তুমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করবা সেটা ভাইয়া দেখাই দিতেছি তোমাদের। আপাতত এইখান থেকে খুব বেশি কিছু জানতে হবে না, জাস্ট এটা এমসিকিউতে আসে। তবে এমসিকিউর মতো করেই তোমাদের পড়াই দিচ্ছি। হ্যাঁ, আমাদের বোর্ডের জন্য, বোর্ড এমসিকিউতে মনে রাখবা, বোর্ডের জন্য শুধুমাত্র কার জন্য বলো তো? বোর্ডের জন্য। জাস্ট মনে রাখবা যাদের মধ্যে সি আছে তারা সবাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো আমি একটু সাইড দিয়ে লিখি। হ্যাঁ, সাইড দিয়ে এখান দিয়ে আমি একটু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো লিখি। আমাদের এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য, এটার বৈশিষ্ট্যগুলো কি কি? ওকে, প্রথম বৈশিষ্ট্য খেয়াল কর, এটা হাইলি পিওর। প্রাইমারি স্ট্যান্ডার্ড গুলো আমাদের অনেক পিওর হয়। আচ্ছা, ফাইন। তারপরে এগুলো লেস টক্সিক হয়, লেস টক্সিক পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো হচ্ছে একদম পিওর সাবস্টেন্স, লেস টক্সিক সাবস্টেন্স। আচ্ছা, লেস টক্সিক হবে। তারপরে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমাদের কি হবে? এগুলো হচ্ছে প্রকৃতিতে ইজিলি রেডিলি অ্যাভেলেবল, প্রকৃতিতে অ্যাভেলেবল। ওকে, তারপরে এগুলো হচ্ছে পানির সাথে কোনো বিক্রিয়া করে না, মানে বাতাসের সাথে কোনো ধরনের রিয়েকশন করে না। খোলা পাত্রে রেখে দেওয়া যায়, কোনো রিয়েকশন করে না। খোলা পাত্রে রাখা যায়, বাতাসের সাথে কোনো বিক্রিয়া করে না। খোলা পাত্রে রাখা যায় বাতাসের অক্সিজেনের সাথে, বাতাসের সাথে কোনো বিক্রিয়া করে না। এভাবে লেখো, বাতাসের সাথে কোনো বিক্রিয়া করে না, কোনো বিক্রিয়া করে না, অর্থাৎ পানির সাথে কোনো বিক্রিয়া করবে না। বাতাসে যে জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্পের সাথে কোনো বিক্রিয়া করবে না। আচ্ছা, তারপরে এটা দাম কম। হ্যাঁ, ইনএক্সপেন্সিভ, অর্থাৎ বাংলায় লিখি দাম কম। বুঝলা? তাহলে দেখো এগুলা বিশুদ্ধ থাকে, অনেক পিওর থাকে, তারপরে তোমাদের দাম কম থাকে, এরা লেস টক্সিক হয়, এরা কারোর সাথে তোমার হচ্ছে বিক্রিয়া করে না। বুঝতে পারছো? তারপরে এগুলো হচ্ছে তোমার লেস রিয়েক্টিভ, যেহেতু কোনো বিক্রিয়া করে না তাহলে আগে এটা লিখি লেস রিয়েক্টিভ। তারপরে এটা কি? দামও কম। বুঝলা? তারপরে কি? ওয়েট নির্ণয় করা যায়, দাঁড়িপাল্লা দিয়ে ওয়েট নির্ণয় করা যায়। ঠিক আছে, দাঁড়িপাল্লা দিয়ে ওয়েট নির্ণয় করা যায়। এটা আমাদের ছোটবেলা আগে বইতে ছিল, দাঁড়িপাল্লা দিয়ে ওয়েট বা ভর নির্ণয় করা যায়। ওকে, আচ্ছা, উদাহরণ কি? এই উদাহরণটা লেখা রাখো। এটার উদাহরণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রাইমারি স্ট্যান্ডার্ড উদাহরণ কি? যাদের মধ্যে সি আছে, যাদের মধ্যে এবিসিডির সি, যাদের মধ্যে সি আছে
হ্যাঁ, সবাই প্রাইমারি। যাদের মধ্যে সি আছে তারা সবাই প্রাইমারি, তারা সবাই প্রাইমারি। যাদের মধ্যে সি আছে তারা সবাই প্রাইমারি, এক্সেপ্ট HCl, এক্সেপ্ট HCl। HCl বাদে যাদের মধ্যে সি থাকবে তারা সবাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। HCl বাদে যাদের মধ্যে সি থাকবে তারা সবাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে, তারা সবাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য। তোমাকে বলতে পারে প্রশ্নে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য, ওকে, বা নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য নয়। এখন ভাই তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যটা কি? এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের যে বৈশিষ্ট্য এগুলা তোমরা লিখবা। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য তোমরা লিখবে, এটা আমি লিখবো না, এটা তোমাদের কাজ, তোমরা লিখবা। কেন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য আমরা লিখবো? ভাই মনে রাখবে পুরো উল্টা, এটার পুরো উল্টা। ভাই এটা হাইলি পিওর, এটা লেস পিওর, এটা লেস টক্সিক, ওটা হাই টক্সিক, এটা রেডিলি অ্যাভেলেবল, এটা হচ্ছে আনঅ্যাভেলেবল। এটা খোলা পাত্রে রাখা যায়, বাতাসের সাথে বিক্রিয়া করে না, কোনো সংযুক্তির চেঞ্জ হয় না। এটা খোলা পাত্রে রাখা যায় না, এটা বাতাসের সাথে বিক্রিয়া করে ফেলায়, বাতাসের পানি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ফেলায়, এটা সংযুক্তি চেঞ্জ হয়ে যায়। এটা লেস রিয়েক্টিভ, ওটা হাইলি রিয়েক্টিভ। এটার দাম কম, ওটার দাম বেশি। এটার দাড়িপাল্লা দিয়ে এর ভর নির্ণয় করা যায়, দাড়িপাল্লা দিয়ে এর ওয়েট নির্ণয় করা যায় না, কারণ নিজে দাড়িপাল্লা ক্ষয় করে ফেলায়। ঠিক আছে, নিজে দাড়িপাল্লা কি করে ফেলে? ক্ষয় করে ফেলে। এখন এটার এক্সাম্পল কি? এই যে এখান থেকে আমরা পেয়ে যাবো যে এটার এক্সাম্পল কি। দেখো এখন তোমার আমি এখান থেকে তাহলে এই এক্সাম্পলগুলো এগুলো তোমরা নিজেরা দিবা, এগুলা এই বৈশিষ্ট্যগুলো তোমরা নিজেরা লিখবা। বৈশিষ্ট্যগুলো আমি লিখতেছি না, বৈশিষ্ট্য তোমরা নিজেরা লিখবে। এখানে আমি কিছু উদাহরণ দেই, তোমরা এখান থেকে বলবা কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। ঠিক আছে, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। ধরো তোমাকে আমি বললাম আমার সোডিয়াম কার্বনেট, এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? সোডিয়াম কার্বনেট প্রাইমারি নাকি সেকেন্ডারি? আগে বুঝার ট্রাই করো কি বলছি, যাদের মধ্যে সি আছে তারা সবাই প্রাইমারি। তাহলে এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? ভাইয়া এখানে সি আছে তাইলে প্রাইমারি, প্রাইমারি। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া K2Cr2O7, K2Cr2O7 ভাইয়া এই যৌগটার মধ্যে কি ABCDর সি আছে কিনা? হ্যাঁ ভাই এখানে ABCDর সি আছে, তাহলে এটা কি তোমার প্রাইমারি। আচ্ছা ভাইয়া তাহলে বলো দেখি সালফিউরিক অ্যাসিড H2SO4 প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? বা H2CF4 এর মধ্যে সি নাই, তাহলে এটা হচ্ছে তোমার সেকেন্ডারি, সেকেন্ডারি। ওকে, আচ্ছা ভাইয়া তাহলে KMNO4 সি আছে না? ভাইয়া সি নাই, সি না থাকলে কি বলতো? সেকেন্ডারি, সি না থাকলে সেকেন্ডারি। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এবার তোমরা আমাকে বলো দেখি HCl প্রাইমারি নাকি সেকেন্ডারি? বা HCl কি আছে? সি আছে, সি থাকলেই কি? সি থাকলেই কি প্রাইমারি, রাইট? এটা কি প্রাইমারি না, এটাও সেকেন্ডারি। কেন কি বলছি যে আল্লাহর দুনিয়ায় যাদের মধ্যে সি আছে তারা সবাই প্রাইমারি, যাদের মধ্যে সি আছে আল্লাহর দুনিয়ায় তারা সবাই প্রাইমারি এক্সেপ্ট HCl। HCl বাদে যাদের মধ্যেই সি থাকবে তারা সবাই কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। HCl বাদে যাদের মধ্যেই সি থাকবে তারা সবাই কি তোমার বলো তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বুঝা গেছে কিনা? আচ্ছা এবার তোমরা আমাকে বলো দেখি, তোমাকে আমি বললাম Na2C2O4 সোডিয়াম অক্সালেট, এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি। দিস ওয়ান এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি এটা আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? বলো। যাদের মধ্যে সি আছে তারা সবাই প্রাইমারি এক্সেপ্ট HCl, এক্সেপ্ট HCl। ওকে প্রাইমারি, শাবাশ। H2C আছে তাহলে এটা আমাদের প্রাইমারি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি। ওকে, দিস ওয়ান এটা আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, তাহলে আই হোপ তোরা এগুলো এখন থেকে পারবি ভাইয়ারা, তাই না? পারবি না ভাইয়ারা বলতো? তোরাই পারবি না এই জিনিসগুলো? এগুলো পারা উচিত, তোদের সবারই পারা উচিত। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের এক্সাম্পলস। তোমরা নিজেরাই এই এক্সাম্পলসগুলো দিবা এবং নিজেরাই এখান থেকে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো সব নিজেরাই লিখবা। ওকে, তাহলে যদি তোমার বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে পার্থক্য লিখো, কয়েকটা পার্থক্য লিখো। আশা করি এখন তোমরা নিজেরাই এদের মধ্যে পার্থক্য লিখতে পারবা। ওকে, এই পার্থক্যগুলো নিজেরাই লিখতে পারবা, সেগুলো তোমরা নিজেরা লিখবা। কার মানে এদের মধ্যে যদি বলে 5টা পার্থক্য লিখো, পারবা না? নিজেরাই 5টা কথা মনে রাখবা। প্রাইমারি হচ্ছে ভালো আর সেকেন্ডারি হচ্ছে খারাপ। সোজা কথা, একটা কথা মনে রাখবি, প্রাইমারি হলো ভালো, সেকেন্ডারি হচ্ছে খারাপ।
শেষ, আর তোর কিচ্ছু মনে রাখা লাগবে না। তাহলে যত ভালো জিনিস আছে সব প্রাইমারি, যত খারাপ জিনিস আছে সব হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, আর এক্সাম্পলস গুলো আই হোপ তোমরা এখন থেকে পারবা। তোমাদের এটা কিন্তু বোর্ডের জন্য, বারবার বলতেছি এটা কার জন্য, বোর্ডের জন্য। বোর্ডে তোমার এই সি দিয়ে মিলাই ফেলতে পারবা, বোর্ডে যা সি আছে সি দিয়ে মিলাই ফেলতে পারবা। বোর্ড, যে কোনো গুচ্ছ ইউনিভার্সিটি, যে কোনো ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো মেডিকেল, বোর্ড, মেডিকেল, গুচ্ছ টুচ্ছ এগুলাতে সব তুমি এটা দিয়ে মিলাই ফেলতে পারবা। এই যাদের মধ্যে সি আছে তারা প্রাইমারি, আর যাদের মধ্যে সি নাই তারা হচ্ছে সেকেন্ডারি। আর এক্সেপ্ট মনে রাখতে হবে খালি এইচসিএল, এইচসিএলটা আমাদের ব্যতিক্রম, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এক্সেপ্ট এইচসিএল, এক্সেপ্ট এইচসিএল, এটা একটু মাথায় রাখতে হবে। আর বাকি সবার ক্ষেত্রে তুমি মিলাই ফেলতে পারবা। আর যারা আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, আমাদের আরো কিছু এক্সাম্পল, আরো কিছু এক্সেপশন পড়তে হবে। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব তখন আমাদের আরো কিছু এক্সেপশন পড়তে হবে। সেটা আমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তখনই তোমাদের আরো কিছু এক্সেপশন দেখাই দিব, কারণ ওইগুলা তখন লাগে যে হাইড্রেটেড ওয়াটার থাকলে কি হয়, নন হাইড্রেটেড ওয়াটার থাকলে কি হয়, মানে তখন আরো কিছু ঝামেলা আছে। ঠিক আছে, ব্যতিক্রম কি শুধু একটা এইচসিএল? হ্যাঁ ব্যতিক্রম, তুমি মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, যত ইউনিভার্সিটি আছে, যত মেডিকেল আছে এবং বোর্ড পরীক্ষার জন্য খালি একটাই মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য সেই ক্ষেত্রে আমাদের আরো এক্সট্রা কিছু জিনিস পড়তে হবে। ক্লিয়ার, আরো এক্সট্রা জিনিস পড়তে হবে। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা দেখলাম। আমরা হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ কি, বিভিন্ন ধরনের দ্রবণ নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের তুল্য দ্রবণ, তারপর হচ্ছে আমাদের তুল্য ভর, তারপর হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। হ্যাঁ, তো এই কনসেপ্টগুলো আমরা দেখলাম, তুল্য সংখ্যার কনসেপ্ট দেখলাম, তুল্য মানে ভরের কনসেপ্ট দেখলাম। এবং এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই যে একটা যে একটা ইকুইভ্যালেন্ট হয়, এই জিনিসটা বোঝা, যে এইটা যেটা ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, এটার 49 গ্রাম খাইতে এটার 50 গ্রাম লাগবে, এটা 490 গ্রাম খাইতে এটার 500 গ্রাম লাগবে। এই কনসেপ্টটা বুঝতে পারাটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, একদম ছোট 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 থেকে আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে বুঝাইতেছি, তুল্য দ্রবণের কনসেপ্ট বুঝাইতেছি। আমি কিন্তু খুব ইজিলি, আস্তে ধীরে, সহজ ভাষায়, বাংলা ভাষায় তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি, যেন পরিমাণগত রসায়ন অধ্যায়টা তোমাদের ইহ জীবনের জিন্দেগিতে কোনোদিন কঠিন না লাগে। সো একদম বাংলা ভাষায় পড়াইতেছি। ঠিক আছে, কোনো কেমিস্ট্রির ওয়ার্ডই ইউজ করতেছি না ওরে পড়াইতে গিয়ে। ওকে, তারপরে এবার আসো, আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ করা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ করা, এটা দেখলাম। প্রমাণ দ্রবণের কনসেপ্টটা কি সেটা দেখলাম, তাই না? তো আমাদের এর পরবর্তীতে আমরা বেসিক্যালি ঘনমাত্রার বিভিন্ন ধরনের একক নিয়ে আলোচনা করব, ঘনমাত্রার এককগুলো নিয়ে আলোচনা করব। তো ঘনমাত্রার এককের আলোচনা অলরেডি 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেছে। তো ওকে, ঘনমাত্রার এককের ক্লাস, এটা ওইটা পড়াইতে আমার আরো 1 ঘন্টার মতো লাগবে। ঘনমাত্রার এককের ক্লাস করাইতে, ক্লাস আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, এই রুমে আবার ক্লাস আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আমরা ঘনমাত্রার একক নিয়ে আলোচনা করব। ক্লাসে যা পড়াবো, যেদিন যেটুকু পড়বো ঠিক অতটুকুই পড়বা। বইও আপাতত ধরার দরকার নেই, বইও ধরতে হবে না। আমি বলে দিব না কখন বই ধরবা, কখন বই থেকে অঙ্ক করবা। ক্লাসের নোট পড়লেই, নোটের মধ্যেই সব আছে, তুমি ক্লাসের নোট পড়লেই বস হয়ে যাবা। ঠিক আছে, তা আজকে ভাইয়া এতটুকুই থাকুক, আজকে আর বেশি লেন্দি না করি। আজকে এখানে ক্লাস আছে তোমাদের, আমার ডিডি টেস্টার ক্লাস আছে। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ঘনমাত্রা বিভিন্ন ধরনের একক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই যে আমাদের দেখছো ডিডি টেস্টার কত সুন্দর, কত ফর্সা একটা টি শার্ট পরছে। আরে বাবা, আরে বাবা, হ্যাঁ কি উস্তাদ, কেমন আছেন? কিসের ক্লাস বলেন, গেস করেন দিয়ে কিসের ক্লাস? ও কিসের ফিল পাইতেছি, বোর্ড প্রশ্ন সলভের ফিল পাইতেছি। না প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো বাংলাদেশ বেতার রামপুরা বিটিভি শাখা থেকে লাইভ অনুষ্ঠানটি সম্প্রসারিত হচ্ছে, যেখানে উপস্থিত আছেন লন্ডন থেকে সৈকত আব্দুল্লাহ। উদ্দেশ্য কোনটা? আপনার দেশটা বলেন। আমারটা তো স্পেশাল। গরিব লন্ডন থেকে সৈকত আব্দুল্লাহ, ফকির আমেরিকা থেকে আব্দুর রহমান, এবং দ্য জায়ান্ট from Uganda বড়লোক উগান্ডা থেকে কাকু। আমি তোদের ডিডিটি চাচ্ছ। আরে একটা জিনিস খেয়াল করছো, একটা শয়তানও এখন বলে না যে ভাইয়া শেষ করেন, ভাইয়া শেষ করেন। হ্যাঁ, এখন কোন পড়ানোর সময় ভাইয়া শেষ কর, তার নাটক করবো তোদের সামনে এসে, নাটক করবো, এখানে ডান্স করবো, আজিল বলা পান।
কেকো উগান্ডা, তোর নামটা ভালো লাগছে কিন্তু কেকো উগান্ডা। কেকো উগান্ডা। তুই এই যে ইয়ার মানিকের ইংরেজি কোর্সে ভর্তি হবি, তোর ইংরেজির অবস্থা খুবই খারাপ। আর এই লাইনটা কিন্তু ভালো লাগছে, এয়ার ভাইয়া ডিডিটি খুঁজতে সৈকতে গেছে। আচ্ছা ওকে, একটা মজার জিনিস বলি শোনো। সেদিন একটা গ্রুপের মধ্যে রিভিউ দেখি পোলাপান, বুঝছো তো, রিভিউ দিচ্ছে। রিভিউ হচ্ছে এরকম যে আমি এই কোর্সে ছিলাম, শেষ মুহূর্তের একটা কোর্সের রিভিউতে, আমি এই কোর্সে ছিলাম, তো এই কোর্সের থেকে আলহামদুলিল্লাহ, অন্য একটা প্ল্যাটফর্মের আর কি কোর্স, আমাদের একটা অন্য প্ল্যাটফর্মের কোর্স, এই কোর্সে থেকে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে 4.83 পেয়েছি। ঠিক আছে, এই কোর্সে ক্লাসটা করে 4.83 পেয়েছি আলহামদুলিল্লাহ। ওকে, তো ভালো কথা। তো এখানে কি আমি ভাবতেছিলাম যে যে শালার তো সরি সেরা একটা রিভিউ হয়েছে 4.83, এটাই তো চাইতেছিলাম রিভিউতে। তো এখানে লিখতে নিয়েছিলাম আমি যে তুমি যদি পাওয়ার প্লেতে থাকতা তাহলে তুমি ঠিকই A+ পাইতা ভাইয়া। আচ্ছা ওকে, না অ্যাকচুয়ালি ট্রু, এটা কিন্তু ট্রু, মানে অ্যাকচুয়ালি তুমি পাওয়ার প্লেতে থাকলে ঠিকই A+ পাইতা। তো সব থেকে সেরা কমেন্ট হয়েছে কি জানো, সব থেকে সেরা কমেন্ট হয়েছে ওর নিচে গিয়ে একজন কমেন্ট করছে, ভাই মনে হয় বাংলায় A+ পান নাই। জি ভাই, আপনি কিভাবে বুঝলেন? বলে যে ভাই আপনি উপরে যে কমেন্ট করছেন তার মধ্যে 10টা বানান ভুল। ওই কোর্সে মনে হয় বাংলা পড়ায় না, না ভাই। আল্লাহ, আমি বলতেছিলাম যে ভাই এই রিভিউটাই দরকার ছিল, তোরা এরকম রিভিউ দিবি। তো যত স্ট্রেস আছে হোপফুলি সব দূর হয়ে গেছে, কারণ তোদের দুইটা মোটামুটি দেখার মতো মুখের সামনে এই নূরের চেহারা আমরা দেখলাম। তো এই নূরের চেহারা দেখার পর আমার মনে হয় না যে আর কারো কোনো ডিপ্রেশন আছে। এত সুন্দর করে হাসলাম, আই লাভ মাইসেলফ। তো ঠিক আছে, তোরা ভালো থাক, সুস্থ থাক, আমরা আজকে গেলাম। হ্যাঁ, ওই যে অ্যাডমিশনের যে পরিবেশ আছে, আমাদের অ্যাডমিশন ক্লাসটা যে ওয়েবসাইট অফ করে দেওয়া হয়েছে। ও হ্যাঁ, এদেরই তো নাকি? হ্যাঁ, বাচ্চারা তোদের ওই যে অ্যাডমিশন টেস্টের যে পরিবেশ রসায়নে এমসিকিউ সলভের ক্লাসটার কথা ছিল, তো ওইটা তোদের এয়ার ভাই একবার শুট করছে অলরেডি, কিন্তু একটা টেকনিক্যাল ইস্যুর কারণে সাউন্ড হয় নাই। এয়ার ভাইয়া শুট করছে কিন্তু এয়ার ভাইয়া সাউন্ড ক্যাপচার করে নাই। এখন শুট করার পরে দেখে যা সাউন্ড নাই, ভিডিওতে সাউন্ড নাই। তো ওর কিছু ক্লাস অফলাইন অনলাইন ক্লাসের কিছু প্রেসারের কারণে আর নিতে পারেনি। তো আমি মাঝখানে একদিন ফ্রি ছিলাম, আমি শুট দিয়ে দিচ্ছি অলরেডি, মনে হয় আপলোড কতটাকে আপলোড হয়েছে, আপলোড হয়ে গেছে। তো ওই এমসিকিউটা দেখে নিস, কোনো প্রবলেম হইলে জানাইস গ্রুপে। হ্যাঁ, কি লেখছে নতুন? ওকে ফাইন, যাই হোক, নতুন ভাইয়ের ক্লাস কখনো করা হয়নি, পাওয়ার প্লেতে আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং দেখবা তোমরা পাওয়ার প্লেতে দেখবা যে কি ক্লাস হয়। ঠিক আছে, খালি অন্যান্য জায়গা থেকে নোট নিবা আর আমাদের নোট নিবা, কোন জায়গায় কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে চ্যালেঞ্জ দিলাম, যাও চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ দিলাম, দেখি তোমার বিট করতে পারে কিনা আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আসুক এবার আল্লাহর দুনিয়া সবাইরে নিয়ে আসুক, ইন্ডিয়ার থেকে ধুইরা ওই তোমার ওই যে পঙ্কজ টঙ্কজ নিয়ে আসুক, কোনো সমস্যা নেই, সৈকত দেয় একাই 100, আর তার মধ্যে আমার সাথে আছে এই 2 জন, আর তাহলে বুঝো আর কিছু লাগবে না। সৈকত ভাই যখন ডিক্লারেশন দিয়েছে যে সৈকত ভাই একাই 100, তার মানে এতে কোনো সন্দেহ নাই, এটা একাই 100। তো এই মেসেজ গুলা ফাইনালি সৈকত ভাই দেওয়া শুরু করছে। সৈকত ভাই হচ্ছে আমাদের এই বাংলাদেশের সব থেকে কোয়ালিটিফুল বাট আন্ডাররেটেড টিচার। কেন? কারণ সৈকত ভাই কোনো গলাবাজি করে না, কোয়ালিটিতে বিশ্বাসী, পরিশ্রমে বিশ্বাসী। কিন্তু যখন আমরা দেখতেছি যে মার্কেটে সৈকত ভাইকে বিক্রি করে মানুষজন বিশাল গলাবাজি করতেছে, তখন আসলে সত্যিটা বেরিয়ে আসা দরকার। এই জন্য আমরা এখন সবসময় লাইভে এসে সত্যিটা বলবো যে পরিশ্রমটা আসলে কে করে, সেরাকে, শ্রেষ্ঠকে, স্টুডেন্টরা কাকে সামনে পাওয়া উচিত, কার দ্বারা স্টুডেন্টদের সব থেকে বেশি উপকৃত হয়, নান আদার দেন সৈকত আব্দুল্লাহ। তো সৈকত আব্দুল্লাহ সামনে থাকবে, আমরা 2 জন তার পাশে আছি ইনশাল্লাহ। আমরা আমাদের পক্ষ থেকে যদি সর্বোচ্চ চেষ্টা করি এবং সৈকত যদি তার 100% দেয়, তাহলে আসলে বাংলাদেশে সৈকত আব্দুল্লাহ এবং আমাদের টিমকে বিট করার মতো কোনো টিম নাই। ইনশাল্লাহ আমরা সেটা প্রমাণ করবো এবার পাওয়া। ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে ভাইয়ারা, তো তাহলে ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের নেক্সট ক্লাস। আজকের ক্লাস এখানেই শেষ, আজকের ক্লাস শেষ। Okay. ঠিক আছে, তো নেক্সট ক্লাসটা আমাদের আবার হচ্ছে কি বার? রোববার রোববার। আচ্ছা, বাট আমি চেষ্টা করব এই বৃহস্পতিবারে তোমাদের নেক্সট ক্লাসটা নিয়ে দেওয়ার, ঠিক আছে? কারণ হচ্ছে এই টপিকটা শেষ করে ফেললে তোমাদের একটা আর কি মানে আত্মসন্তুষ্টি আসে, কি তোমাদের আত্মা শান্তি পাবে এই ক্লাসটা নিলে। ওকে, ঠিক আছে, তাহলে এটা নিয়ে নিব না, এটা আমার বৃহস্পতিবারে বলে দিলাম, তারপর একটা ডিক্লেয়ার দিয়ে দিব যে এই বৃহস্পতিবারে তোমাদের ক্লাসটা, এটা কিন্তু এক্সট্রা ক্লাস, এটা কিন্তু রুটিনের ক্লাস না, রুটিনের বাইরের ক্লাস, ঠিক আছে? রুটিনের বাইরের ক্লাস ভাইয়া চেষ্টা করবে, যদি হয় গ্রুপে জানাই দিবে, জানাই দিব। আর যদি না হয় তাহলে তো রুটিনের বাইরে আর এত প্যারানের কিছু নাই। হ্যাঁ, Okay. হইলে জানাই দিব। হইলে জানাই দিব। ঠিক আছে ভাইয়ারা, থাকো তাহলে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। বাই। ভাই আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ।